বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে আমাদের এই পথ চলা শুরু। আজ কিশলয় ছোটবেলার সাথীর তরফ থেকে সুকুমার রায় সৃষ্ট বিখ্যাত চরিত্র পাগলা দাশুর একটি গল্প, চিনে পটকা। শুরু হচ্ছে চিনে পটকা। আমাদের রামপদ একদিন এক হাড়ি মিহিদানা লইয়া স্কুলে আসিল। টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেগুলি ভাগ করিয়া খাইলাম। খাইল না কেবল দাশু। পাগলা দাশু যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা নয়, কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করিত না। দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া চলিত। আমরা রামপদকে বলিলাম, দাশুকে কিছু দে। দাশুকে কিছু দে। খাবার লোভ হয়ে থাকে তো বল, আর আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি না, তাহলে মিহিদানা পাবি। এমন করিয়া বলিলে তো রাগ হইবারই কথা। কিন্তু দাশু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মিহিদানা লইল। তারপর দারোয়ানের কুকুরটাকে ডাকিয়া, লালু আয় আয়, এনে খা। সকলের সামনে তাহাকে সেই মিহিদানা খাওয়াইল। তারপর খানিকক্ষণ হাড়িটার দিকে তাকাইয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাইরে চলে গেল। এদিকে হাড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়ে গেলাম। দাশুর কথা কেউ আর ভাবিবার সময় পাইনি। টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাশু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে। তখনই আমাদের কেমন সন্দেহ হইয়াছিল। আমি জিজ্ঞাসা করিলাম, কিরে দাশু, কিছু করেছিস নাকি? দাশু অত্যন্ত ভালো মানুষের মতো বলিল, হ্যাঁ, দুটো সিজিএম করে ফেলেছি। দুধ, সে কথাকে বলেছি, কিছু দুষ্টুমির মতলব করিস নাই তো? এই কথায় দাশু ভয়ানক চটিয়া গেল। তখন পণ্ডিত মশাই ক্লাসে আসিতেছিলেন। দাশু তাহার কাছে নালিশ করে আর কি। আমরা অনেক কষ্টে তাহাকে ঠান্ডা করিয়া বসাইয়া রাখিলাম। এই পণ্ডিত মহাশয় মানুষটি মন্দ নহে। পড়ার জন্য কোনোদিনই তাড়াহুড়ো করেন না। কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম চটিয়া যান। সে সময় তার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হইয়া ওঠে। পণ্ডিত মহাশয় চেয়ারে বসিয়াই নদী শব্দের রূপকার বলিয়া ঘুমাইয়া পড়িলেন। আমরা বই খুলিয়া হড়বড় করিয়া যা তা খানিকটা বলিয়া গেলাম, এবং তাহার উত্তরে পণ্ডিত মহাশয়ের নাকের ভিতর হইতে অতি সুন্দর ঘরঘর শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রা বেশ গভীর হইয়াছে। কাজেই আমরাও স্লেট লইয়া কাটকুট আর 10-25 খেলা শুরু করিলাম। কেবল মাঝে মাঝে যখন ঘরঘরানি কমিয়া আসিত, তখন সবাই মিলিয়া সুর করিয়া এই নদ নদ্দ ইত্যাদি আওড়াইতাম। দেখিতাম তাহাতে ঘুমপাড়ানি গানের ফল খুব আশ্চর্য রকম পাওয়া যায়। সকলে খেলায় মত্ত। কেবল দাশু এক কোনায় বসিয়া কি যেন করিতেছে, সেদিকে আমাদের কোনো খেয়াল নাই। একটু বাদে পণ্ডিত মহাশয় চেয়ারের তলায় তক্তার নিচ হইতে ফট করিয়া কি একটা আওয়াজ হইল। পণ্ডিত মহাশয় ঘুমের ঘুরে ভ্রুকুটি করিয়া সবে মাত্র বলিয়া কি যেন একটা ধমক দিতে যাইবেন, এমন সময় ফুটফাট দুমদাম ধূপধাপ শব্দে তাণ্ডব কোলাহল উঠিয়া সমস্ত স্কুলটিকে একেবারে কাঁপাইয়া তুলিল। মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একযোগে বিকট তালে ছাদ পিটাইতে লাগিয়াছে। দুনিয়ার কাঁসারি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়ে হাতুড়ি আর লাঠি ঢুকিতেছে। খানিকক্ষণ পর্যন্ত আমরা যাহাকে পড়ার বইয়ে কিংকর্তব্য বিমূঢ় বলে তেমনই হইয়া হা করিয়া রহিলাম। পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছড়িয়া এক লাফে টেবিল ডিঙাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধরপর করিয়া পড়িয়া গেলেন। সরকারি কলেজের নবীন পাল বরাবর হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায়। তাহাকেও আমরা এরকম সাংঘাতিক লাফাইতে দেখি না। পাশের ঘরে নিচের ক্লাসে ছেলেরা চিৎকার করিয়া কড়াকিয়া মুখস্থ আওড়াইতেছিল। গোলমালে তারাও হঠাৎ আড়ষ্ট হইয়া থামিয়া গেল।
দেখিতে দেখিতে স্কুলময় হুলস্থুলু পড়িয়া গেল। দারোয়ানের কুকুরটা পর্যন্ত যারপন্নায় ব্যস্ত হইয়া বিকট কেউ কেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়াইয়া তুলিল। মিনিট 5 ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল, তখন পণ্ডিত মহাশয় বলিলেন, কিসের শব্দ হয়েছিল দেখ। দারোয়ান যে একটা লম্বা বাঁশ দিয়া অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ হইতে একটা হাড়ি ঠেলিয়া বাহির করিল। রামপদর সেই হাড়িটা, তখনও তার মুখের কাছে একটু মিহিদানা লাগিয়াছিল। পণ্ডিত মহাশয় ভয়ানক ভ্রুকুটি করিয়া বলিলেন, এ হাড়ি কার? আজ্ঞে আমার। আর কোথায় যায়, অমনি 2 কানে 2 পাক। হাড়িতে কি রেখেছিলি? হ্যাঁ, রামপদ তখন বুঝিতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ তাহারই ঘাড়ে আসিয়া পড়িতেছে। সে বেচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল, আজ্ঞে ওর মধ্যে করে মিহিদানা এনেছিলাম। মুখের কথা শেষ না হইতেই পণ্ডিত মহাশয় বলিলেন, তারপর মিহিদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগলো না? বলিয়াই ঠাস ঠাস করিয়া 2 চর। অন্যান্য মাস্টারেরাও ক্লাসে আসিয়া জড়ো হইয়াছিলেন। তাহারও এক বাক্যে হাহা করিয়া রুখিয়া আসিলেন। আমরা দেখিলাম বেগতিক। বিনা দোষে রামপদ বেচারা মার খায় বুঝি। এমন সময় দাশু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মহাশয়কে দেখাইয়া বলিল, এই দেখুন, আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল। এই দেখুন, কাঠকুটের ঘর কাটা। স্লেটের ওপর আমার নাম লেখা। পণ্ডিত মহাশয় আমার উপর প্রচণ্ড এক চর তুলিয়া এই হঠাৎ কেমন থতমত খাইয়া গেলেন। তাহার পর দাসুর দিকে কটমট করিয়া তাকাইয়া বলিলেন, চুপ পড়ো। কে বলেছে আমি ঘুমাচ্ছিলাম? দাশু খানিকক্ষণ হা করিয়া বলিল, তবে যে আপনার নাক ডাকছিল। পণ্ডিত মহাশয় তাড়াতাড়ি কথাটা ঘুরাইয়া বলিলেন, বটে, ওরা সব খেলা করছিল আর তুমি কি করছিলে? দাশু অম্লান বদনে বলিল, আমি তো পটকায় আগুন দিচ্ছিলাম। শুনিয়াই তো সকলের চক্ষু স্থির। ছোকরা বলে কি? প্রায় 1/2 মিনিট খানেক কাহারও মুখে আর কথা নাই। তারপর পণ্ডিত মহাশয় ঘাড় বাঁকাইয়া গম্ভীর গলায় হুঙ্কার দিয়া বলিলেন, কেন পটকায় আগুন দিচ্ছিলে? দাশুও ভয় পাইবার ছেলে নয়। সে রামপদকে দেখাইয়া বলিল, ও কেন আমায় মিহিদানা দিতে যাচ্ছিল না? এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিল, আমার মিহিদানা, আমি যা ইচ্ছা তাই করব। দাশু তৎক্ষণাৎ বলিয়া উঠিল, তাহলে আমার পটকা, আমিও যা ইচ্ছা তাই করব। এরূপ পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না। কাজেই মাস্টারেরা সকলেই কিছু কিছু ধমক ধমক করিয়া যে যার ক্লাসে চলিয়া গেলেন। সে পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না। ছুটির পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়াও তাহাকে তাহার দোষ বুঝাইতে পারিলাম না। সে বলিল, আমার পটকা রামপদর হাড়ি। আমার যদি দোষ হয় তাহলে রামপদরও দোষ হয়েছে। বেশ, ওর মারই খাওয়া উচিত। আজ কিশোলয় ছোটবেলার সাথীর তরফ থেকে সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত স্বনামধন্য লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা আয়নার মানুষ। শক্তপোক্ত মানুষ হলে কি হয়, গদাধর আসলে বড় হাহায়রান লোক। 3 বিঘে পৈতৃক জমি চাষ করে তার কোনো ক্রমে চলে। বাস্তু জমি মোটে বিঘেটা। তাতে তার বউ শাক পাতা লাউ কুমড়ো ফলায়। দুঃখে কষ্টে চলে যাচ্ছিল কোনো ক্রমে। কিন্তু পরাণবাবুর নজরে পড়ে তার সর্বনাশ। পরাণবাবু খালি ভুলো মনের মানুষ। জামা পরেন তো ধুতি পরতে ভুলে যান। হাটে পাঠালে মাঠে গিয়ে বসে থাকেন। জ্যাঠামশাইকে ছোট মুখে ডেকে বিপদে পড়েন। লোকে তাকে আদর করে বলে পাখলু পরাণ। তবে পরাণবাবু মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত কথা বলে ফেলেন। একদিন গুরুপদকে বললেন, ওরে সাধুচরণ, চারিদিকে চোর, খুব চোখ রাখিস বাপু। তা সত্যি সে রাতে গুরুপদর বাড়িতে চোর ঢুকে বাসনপত্র নিয়ে গেল। আরেকদিন লক্ষ্মীকান্তকে বলে বসলেন, রজনীকান্ত যে, তা বেষ্ট পড়ে বেশ ভালো আছো তো ভায়া? লক্ষ্মীকান্তর বিষ্ণুপুরে
বিষ্ণুপুরে যাওয়ার কথাই নয়, যায়নি কোনোদিন। কিন্তু আশ্চর্যের বিষয়, এই কিছুদিনের মধ্যেই বিষ্ণুপুরে একটা মাস্টারির চাকরি হয়ে লক্ষ্মীকান্ত চলে গেল। যাওয়ার আগে সবাইকে বলে গেল, পরাণবাবু ছদ্মবেশী মহাপুরুষ। অনেকেরই সে কথা বিশ্বাস হলো। গায়ের মাতব্বর শশীভূষণ একবার পরাণবাবুর খোড়া কুকুর হুলুকে প্রকাশ্যে ল্যাংড়া বলায় খুব রেগে গিয়ে পরাণবাবু বলেছিলেন, দেখো নিশি বাবু, সব দিন তো আর সমান যায় না। ফুলো যদি ল্যাংড়া হয় তো তুমিও ল্যাংড়া। অবাক কাণ্ড হলো। দিন সাতেক বাদে শশীবাবু গোয়াল ঘরের চালে লাউ কাটতে উঠে একটা সবুজ সাপ দেখে আটকে উঠে চাল থেকে পড়ে বা পায়ের গোড়ালি ভাঙে। মাস্টার তাকে নিচে নিচে চলতে হয়েছিল। তা সেই পরাণবাবু একদিন গদাধরকে দেখে থমকে দাঁড়িয়ে বললেন, তুমি যেন কে? মুখখানা চেনা চেনা ঠেকছে। আগে আমি গদাধর লস্কর। চেনা না থেকে উপায় কি বলুন? এই গায়েই জন্মকর্ম, ছেলেবেলা থেকেই দেখে আসছে। আপনার বাড়ির বাগান পরিষ্কার করতে কতবার গেছি মনে নেই? পথে ঘাটে হরদম দেখাও হচ্ছে। বটে, তা তুমি করো কি হে বাপু? আগে একটু চাষবাস আছে, 3 বিঘে জমিতে সামান্যই হয়। মাটি 3 বিঘে? ছা 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 ছা, ও বেচে দাও। বলেন কি বাবু, বেচলে খাবো কি? খাবে? কত খাবে হলধর? খেয়ে শেষ করতে পারবে ভেবেছো? খাবে। কথাটা অনেকের কানে গেল। গায়ের মুরব্বীরা বললেন, ওরে গদাধর, পরাণ হলো বাকশিথাই, যা বলে তাই ফলে। ভালো ভালো জমি জমা বেচে দে বাবা। কথাটা শুনে ভারী দমে গেল গদাধর। শুধু একটা খ্যাপাটে লোকের কথা শুনে এরকম কাজ করাটা কি ঠিক হবে? জমি সামান্য হোক, বছর বছর সামান্য যে ফসলটুকু দেয়, জমি বেচলে যে তাও জুটবে না। তার উপর ময়না ভারী ধর্মভীরু মেয়ে। ঘরে লক্ষ্মীর পট বসিয়েছে, ষষ্ঠী, শিবরাত্রি, ব্রত, উপবাস সব করে। সেও শুনে বলল, পরাণবাবু কিন্তু সোজা লোক নয়, যা বলে তাই হয়। এসব শুনে ভারী ধন্দে পড়ে গেল গদাধর। তার মাথায় যথেষ্ট বুদ্ধি নেই, দূরদর্শিতাও নেই। জমি চাষ করা ছাড়া আর কোনো কাজও সে পারে না। একটা পাগল লোকের কথায় ঝুঁকি নেওয়াটা ভারী আহাম্মকি হয়ে যাবে নাকি? কিন্তু গায়ের 5 জনের তাড়নায় আর বউ ময়নার তাগাদায় অবশেষে সে জমি বেচে 1 পোটলা টাকা পেল। তারপর মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে আকাশ পাতাল ভাবতে লাগলো। এই কটা টাকা মাস কয়েকের মধ্যেই ফুরবে। তারপর কি যে হবে ভেবে মুখ শুকিয়ে গেল তার। বিপদ কখনো একা আসে না। জমি জমা বেচে কয়েক হাজার টাকা বালিশের নিচে রেখে রাতে ঘুমিয়েছিল গদাধর। খাটিয়ে পিটিয়ে মানুষ, ঘুমটা বটে একটু গাঢ়ই হয় তার, কিচ্ছু টের পায়নি। সকালে উঠে বালিশ উল্টে দেখলো তলাটা ফাঁকা, দরজার খিলও ভাঙা। ফের মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে পড়ল সে। থানা পুলিশ করে কোনো লাভ নেই, থানা 5 মাইল দূর। তার মতো চাষাবুষো থানায় এত্তেলা দিলে কেউ বুঝবেও না। তার কাছে টাকাটা অনেক বটে, কিন্তু পুলিশ শুনে নাক সিটকো। ময়নারও মুখ শুকিয়ে গেছে। সে মোলাম গলায় বলল, ভেঙে পড়ার কি আছে? আমার লক্ষ্মীর ঘট ভেঙে 2 দিন তো চলুক। নুন ভাত শাক ভাত খেয়ে কটা দিন কাটলো বটে, কিন্তু তারপর আর চলছে না। ময়না বলল, চলো অন্য গায়ে যাই, দরকার হলে তুমি মহিষ খাটবে, আমি লোকের বাড়িতে কাজ করব। এই গায়ে ওসব করলে তো বদনাম হবে। বাপ পিতে মোর গা ছেড়ে চলে যাব? তবে কি মরবে নাকি? তাই চলো। পাছে কেউ দেখতে পায়, সেই ভয়ে সন্ধ্যের পর 2টি পুতলা বেঁধে দুজন গা ছেড়ে রওনা হলো।
গা ছেড়ে বেরোতে না বেরোতেই প্রচণ্ড কালবৈশাখীর ঝড় ধেয়ে এলো। আকাশে ঘন বিদ্যুতের চমক, বাজ পড়ার পিলে চমকানো আওয়াজ আর তুমুল হাওয়া। দুজনে হাত ধরাধরি করে পড়িকি মরি ছুটতে লাগলো। অন্ধকারে পথের মোটে হদিশই পেল না, শুধু টের পাচ্ছিল হাওয়া তাদের প্রায় উড়িয়ে নিয়ে চলেছে। ঝোপ জঙ্গল মাঠ ঘাট পেরিয়ে তারা দিক বিদিক শূন্য হয়ে ছুটেছে। বৃষ্টির তোড়ে তাদের জামা কাপড় পোটলা পুটলি ভিজে জবজব করছে। দমসম হয়ে যাচ্ছে তারা। বাতাসের শব্দে আর বাজের আওয়াজে কারোর সঙ্গে কেউ কথা বলার সুযোগও পাচ্ছে না। হাঁ করলেই মুখের কথা কেড়ে নিয়ে যাচ্ছে বাতাস। কালবৈশাখীর নিয়ম হলো সে বেশিক্ষণ থাকে না। আধ ঘন্টা পরে ঝড় থামল, বৃষ্টি কমল, কিন্তু চারদিক ঘুটঘুটি অন্ধকার, কোথাও কোনো আলো দেখা যাচ্ছে না। দুজনে একটা জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ল। গদাধর বলল, এ কোথায় এলুম? কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার ভয় করছে। জমি জমা আর টাকা পয়সা সব হাতছাড়া হওয়ায় গদাধরের আর ভয় ডর নেই। সে ময়নার হাতখানা শক্ত করে চেপে ধরে বলল, আর ভয়টা কিসের? চলো ফিরে যাই। ফিরবো বললেই কি ফেরা যায়? এ কোন জায়গাটায় এসে পড়লুম তাই বা কে জানে। পথঘাট আন্দাজ করে কি সোজা? ঝড়ের ধাক্কায় অনেকটা এসে পড়েছি। চলো দেখি একখানা গ্রাম টাম পাওয়া যায় কিনা। অন্ধকারে ঝোপ জঙ্গল ভেঙে তারা ধীরে ধীরে এগোতে লাগলো। গ্রাম বা লোকবসতি পেলেই যে আশ্রয় মিলবে এমন ভরসা নেই। উটগুলোকে কেই বা আদর করে ঘরে জায়গা দেয়? আজকাল যে চোর ডাকাতির উপদ্রব। একটা জঙ্গল মতো জায়গা পেরোতেই সামনে একটা আলো দেখতে পেল গদাধর। বলল, ওই তো আলো দেখা যাচ্ছে, চলো দেখা যাক মাথা গোজার জায়গা মেলে কিনা। সামনে এগিয়ে একখানা মাঠখোনা দেখা গেল বটে, তবে তার বেশ দৈন্য দশা। সামনের ঘরে একখানা হেরিকেন জ্বলছে। বদ্ধ দরজায় খুটখুট শব্দ করে গদাধর ভারী বিনয়ের গলায় বলল, আমরা বড় দুঃখী মানুষ, মশাই একটু মাথা গোজার ঠাঁই পাওয়া যাবে? ভিতর থেকে পাঁচখাই গলায় কে যেন বলে উঠল, ভেতরে এসো, দরজা ভেজানো আছে। দুজনে ভারী জড়সড় ভয়ে ভয়ে ভিতরে ঢুকল। ঘরের কোণে রাখা হ্যারিকেনের আলোয় দেখা গেল সামনে একটা তক্তপোষ, তাতে গোটানো বিছানা, কয়েকটা বাক্স প্যাটরা, কিছু হাড়ি পড়ি, কিন্তু ঘরে কেউ নেই। গদাধর গলা খাঁকড়ি দিয়ে ভারী নরম সুরে বলল, আগে অপরাধ নেবেন না, উৎপাত করতেই এসেছি বলতে পারেন। তবে বিপদে পড়েই আসা, আমরা বড় দুর্দশায় পড়েছি কিনা। কি যেন ভরার গলায় বলে উঠল, দুর্দশার তো কিছু দেখছি না হে। কে বললো দুর্দশায় পড়েছো? একটু হাওয়া ছেড়েছিল আর দু ফোঁটা বৃষ্টি পড়েছে, এই তো। তা চাষিবাসীকে তো ঝড়ে জলে কতই কাজ করতে হয়। তা বটে, বলে গদাধর হাত কচলাতে কচলাতে বলল, যদি দয়া করে একটু আশ্রয় দেন তো দাওয়াতে বসেই রাতটা কাটিয়ে দেবক্ষণ। দাও ভাই, দাওয়ায় কেন হে? দিব্যি ঘর দর রয়েছে, দাওয়ায় থাকবে কোন দুঃখে? ভিতরের ঘরে যাও, শুনো কাপড় টাপড় পাবে, পড়ে নাও কে। উনুনে আঁচ দেওয়া আছে, খিচুড়ি চাপিয়ে গ্যাঁট হয়ে বসে থাকো। ময়না ফিসফিস করে বলল, গলা পাচ্ছি বটে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন বলো তো? তাই তো, জিজ্ঞেস করো না। আপনি কোথা থেকে কথা বলছেন? আগে সামনে এলে একটু পদধূলি নিতাম। ও বাবা, পদধূলি বড় কঠিন জিনিস। খুঁটির গায়ে একটা হাত আয়না ঝুলছে, দেখতে পাচ্ছ? গদাধর ইতিউতি তাকিয়ে দেখল ভিতরের দরজার পাশে কাঠের খুঁটিতে একটা ছোট্ট হাত আয়না ঝুলছে বটে। আয়নাখানা পেড়ে ওর ভেতরে তাকাও। গদাধর অবাক হয়ে তাড়াতাড়ি গিয়ে আয়নাটা পেরে তুলে ধরতে এমন আটকে উঠল যে আরেকটু হলেই সেটা পড়ে যেত হাত থেকে।
বাপ, আগে তো প্রাণ রক্ষা হোক, তারপর দাঁত কপাটি লেগে পড়ে থাকলে থেকো। ময়না আর গদাধর কিছুক্ষণ বাক্য আড়া হয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রইল। এরপর ময়নাই প্রথম কথা কয়ে উঠল। আমরা বড্ড ভয় পাচ্ছি যে। বলি ভয়টা কিসের? হ্যাঁ, এই জন্যই বলে লোকের উপকার করতে যাওয়াটাই আহাম্মকি। না না, ওর উপর কুপিত হবেন না, আমরা না হয় ভয় ডর সব গিলে ফেলছি। ভালো, টপ করে ও সব ফালতু জিনিস গিলে ফেলে পেটে চালান করে দাও। দিয়েছো? না, এখন আর তেমন বুক টিপ টিপ করছে না। তোমার করছে ময়না? না, মাথাটা একটু ঝিমঝিম করছে, এই যা। হতেই হবে। এখন গিয়ে রান্নার জোগাড় যন্ত্র করে ফেলো। ফস করে অন্দরমহলে ঢুকবো, কেউ যদি কিছু বলে? বলার মতো আছেটাকে? হ্যাঁ, এই আমি ছাড়া এ বাড়িতে আর জনমনীষী নেই। যাও যাও, ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে নিউমোনিয়া ধরে ফেলবে। কথা না বাড়ি তারা ভিতরের ঘরে এসে দেখল দিব্যি ব্যবস্থা। আলনায় কয়খানা পাট ভাঙা ডুরের শাড়ি, দুটো বোয়া ধুতি আর মোটা কাপড়ের কামিজ রয়েছে। কুয়ো থেকে জল তুলে হাত মুখ ধুয়ে ভেজা কাপড় বদল করে রান্নাঘরে গিয়ে দেখল উনুনে আঁচ উঠে গেছে। চাল ডাল খুঁজতেই বেরিয়ে পড়ল। আলু, লঙ্কা, ফোড়ন, তেল সবই অল্প স্বল্প রয়েছে। হ্যাঁ গা, আয়নার জ্যাঠামশাইকে জিজ্ঞেস করো না উনি আমাদের সঙ্গে খাবেন কি না। গদাধর গিয়ে আয়নাটা নিয়ে এলো। তারপর সুরঙ্গে মুখখানার দিকে চেয়ে কাচুমাচু মুখ করে বলল, আগে আপনি পেশাদ করে না দিলে কোন মুখে খিচুড়ি খাই বলুন? ময়নার বড় ইচ্ছে আপনাকেও একটু ভোগ চড়ায়। না হে বাবা, ওসব আমার সহ্য হয় না। আমার অন্য ব্যবস্থা আছে, তোমরা খাও। কি আর করা, অন্যের বাড়িতে ঢুকে এমন রেধে ভেড়ে খাচ্ছে বলে ভারী সংকোচ হচ্ছে তাদের। তবে খিদেও পেয়েছে খুব, তাই তারা লজ্জার সঙ্গে পেট পুড়ে খেয়ে নিল। তারপর দুজনে ক্লান্ত শরীরে আর ভরা পেটে মরার মতো ঘুমিয়ে পড়ল। ভোরবেলা ঘুম ভাঙার পর গদাধরের মনে হলো গতকাল ঝড়ে বৃষ্টিতে পড়ে তার মাথাটাই গুলিয়ে উঠেছিল, তাই বোধ হয় একটা আজগুবি স্বপ্ন দেখেছে। ময়নাকে ডেকে তুলে জিজ্ঞেস করতে ময়না বলল, দুজনে কি একই স্বপ্ন দেখতে পারে? তাহলে ব্যাপারটা কি? তার আমি কি জানি। বাইরে যেন কে আছো হে কে আছো বলে চেঁচাচ্ছিল। কে আছো হে, কে আছো? গদাধর তাড়াতাড়ি উঠে সদর দরজা খুলে দেখল নাদুস নুদুস একটা লোক দাঁড়িয়ে আছে। দড়িতে বাঁধা দুটো হালের বলদ, একটা দুধের গাই আর একটা হাল। এই না ভাই, ষষ্ঠী বদল গচ্ছিত হাল গরু সব বুঝিয়ে দিয়ে যাচ্ছে। আর এই নাও 1 বছরের হাল গরুর ভাড়া আর দুধ বাবদ 700 টাকা আছে। না না, ছি ছি, এসব আমার পাওনা নয়, আমাকে কেন দিচ্ছেন? না দিলে কি আর রেহাই আছে হে? ষষ্ঠীপদ ঘাড় মটকাবে, বুঝে না ভাই। কাল রাতে ষষ্ঠীপদ হুকুম দিয়ে গেছে। আগে ষষ্ঠীপদ কে বটেন? কেন, পরিচয় হয়নি নাকি? বলি সে এখন আয়নার মধ্যে ঢুকেছে বলে তো আর গায়েব হয়ে যায়নি। তার দাপটে এখনো সবাই থরহরি কাঁপে। ওই পূবে খালধারের জমিটা তোমার 10 বিঘে আছে। কিছুই বুঝতে পারলো না গদাধর। লোকটা চলে যাওয়ার পর গরু আর বলদদের নিয়ে গোয়ালে বেঁধে টাকাগুলো ট্যাকে গুঁজে সে আয়নাটা পেরে আনলো। কিন্তু দিন মানে আয়নায় আর সেই সুরঙ্গে মুখখানা দেখা গেল না। নিজের বোকা বোকা হতভম্ব মুখখানাই দেখতে পেল সে। এরপর আর একজন রোগাপানা লোক এসে হাজির, সঙ্গে মুটের মাথায় ভরা দুটো বস্তা। এই যে ভায়া, আমি হচ্ছি শ্যামাপদ মুদি। 2 বস্তা চাল দিয়ে গেলুম। ষষ্ঠীপদর হুকুম তো আর অমান্য করতে পারি না। এই 2 বস্তাই পাওনা ছিল তোমাদের, আর এই 1000টা টাকা। গদাধর কথা বলতে পারছে না, কেবল ঢোক গিলছে, জিভ টাকলা সব শুকনো। একটু বেলার দিকে একজন বউ মানুষ এসে
পিছনের দরজা দিয়ে ঢুকে সোজা ময়নার কাছে হাজির। একটা পোটলা খুলে কিছু সোনার গয়না বের করে বলল, না বাবু, তোমার জিনিস বুঝে না। মোট 8 গাছা সোনার চুড়ি, বাঁধানো নোয়া, পিছে হার, এক জোড়া বালা আর ঝুমকো দুল। সব আমার হবে কেন? তা জানি না, ষষ্ঠীপদ গচ্ছিত রেখেছিল, এখন হুকুম হয়েছে তাই দিয়ে যাচ্ছি। কিন্তু আমি তো ষষ্ঠীপদ বাবুকে চিনিই না। চিনবে বাবু, এই গায়ে থাকলে তাকে না চিনি উপায় আছে? তা তোমাদের কপাল ভালো যে তার নেক নজরে পড়েছ, তার ভয়ে আমরা কাটা হয়ে থাকি কি না। সারাদিনই আরো অনেকে এসে অনেক জিনিস দিয়ে গেল। কেউ দা আর কুল, কেউ শীতল পাটি, কেউ কুয়োর বালতি আর কাটা, কেউ কাঠের টুল, কেউ বা বাসন কোসন বা কড়াই আর হাতা, এমনকি এক গাছ ঝাঁটা অব্দি। সবই নাকি ষষ্ঠীপদে গচ্ছিত রাখা জিনিস। গদাধর আর ময়নার দিশেহারা অবস্থা। গরিব হলেও তারা লোভী লোক নয়। এসব জিনিস তাদের ঘরে ছিল না, তার উপর ষষ্ঠীপদর রহস্যটাও তাদের মাথায় সেদচ্ছে না। খুব ভাবনা চিন্তার মধ্যে দিনটা কাটলো তাদের। সন্ধে হতেই হঠাৎ সেই বাজখাই গলা, সব জিনিস ফেরত দিয়ে গেছে তো? গদাধর তাড়াতাড়ি আয়নাটা পেয়ে দেখলো সেই সুরঙ্গে মুখ, কাঁপা গলায় বলল, এসব কি হচ্ছে বলুন তো মশাই, আমরা যে কিছুই বুঝতে পারছি না। বেশি বুঝবার দরকার কি তোমার? কাল থেকে তেঁতুল তলার জমিতে হাল দিতে শুরু করো। আমরা কি তবে এখানেই থাকবো? তবে যাবে কোন চুলোয়? গো, রাজি হয়ে যাও। গদাধর গদগদা হয়ে বলল, যে আগে কিশলয় ছোটবেলার সাথীর তরফ থেকে রাজশেখর বসু রচিত ভূষণ্ডির মাঠে। শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি, কয়েক ঘর প্রজা, ইহাতেই স্বচ্ছন্দে সংসার চলে যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখেছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়িয়েছিল তা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তার স্ত্রী নিত্যকালের বয়স আন্দাজ 25। আটো সাটো, মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজে পেত না। সামান্য খুঁটিনাটি নিয়ে স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধত। 5 মিনিট বকাবকির পরেই শিবু দম ফুরিয়ে যেত, কিন্তু নিত্যকালের রসনা একবার ছুটতে আরম্ভ করলে সহজে তা থামিত না। প্রতিবারে শিবুরই পরাজয় ঘটত। স্ত্রীকে বশে রাখতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেরো, মেনিমুখো প্রভৃতি আখ্যা দিয়েছিল। ঘরে বাইরে এইরূপে লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নিত্যকালী গুজব শুনল তার স্বামীর চরিত্র দোষ ঘটেছে। সেদিনকের বচসা চরমে পৌঁছালো। নিত্যকালীর ঝাঁটা শিবুর পিঠ স্পর্শ করল। শিবু বেচারা ক্রোধে, ক্ষোভে, কষ্টে চোখের জল আটকে কোনো মতে সেই রাতটি কাটিয়ে পরদিন ভোর 6টার ট্রেনে কলকাতা যাত্রা করিল। শিয়ালদা হতে সোজা কালীঘাটে গিয়ে শিবু নানা উপচারে 5 টাকার পুজো দিয়ে মানত করিল, হে মা কালী, মাগিকে ওলায় ওটাই টেনে নাও মা, আমি জোড়া পাটা নৈবেদ্য দেব। আর যে বরদাস্ত হয় না, একটা সুরাহা করো মা, যাতে আবার নতুন করে সংসার পাততে পারি। মাগির তো ছেলে পুলে হলো না, সেটাও তো দেখতে হবে মা। দোহাই মা, দোহাই। মন্দির থেকে ফিরে শিবু বড় 1 ঠোঙা তেলে ভাজা খাবার, আতসের দই এবং আতসের অমৃতি খাইল। তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখে সন্ধেবেলা বিডন স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা টেবিল জলযোগ করল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখে ভোরে পেনেটি ফিরে গেল। মা কালী কিন্তু উল্টো বুঝেছিলেন।
বাড়ি এসেই শিবুর ভেদবমি আরম্ভ হইল। ডাক্তার আসলো, কবিরাজ আসলো, ফলে কিছুই হইল না। 8 ঘন্টা রোগে ভোগে স্ত্রীকে পায়ে ধরিয়ে কাঁদিয়ে শিবু ইহলোক পরিত্যাগ করল। গ্রামে আর মন টিকল না। শিবু সেই রাতেই গঙ্গা পার হলো। পেনেটির আরপার কোন্নগর, সেখান হতে উত্তরমুখ হয়ে ক্রমে রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাপদানির চটকল ছাড়িয়ে আরো 2-3 ক্রোশ দূরে ভূষণ্ডির মাঠে পৌঁছল। মাঠটি বহুদূর বিস্তৃত এবং জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেই জন্য সমতল নয়, কোথাও গর্ত, কোথাও মাটির ঢিপি, মাঝে মাঝে আশশেওড়া, ঘেটু, বুনোল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবুর বড়ই পছন্দ হলো। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাজার একপাশে একটা লম্বা তালগাছ সোজা হয়ে উঠেছে, আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। শিবু সেই বেলগাছে ব্রহ্মদৈত্য হয়ে বাস করিতে লাগিল। যারা স্পিরিচুয়ালিজম বা প্রেততত্ত্বের খবর রাখেন না, তাদেরকে ব্যাপারটা সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। মানুষ মরলে ভূত হয়, ইহা সকলেই জানেন, কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম খাপ খায় কি রূপে? প্রকৃত তথ্য এই: নাস্তিকদের আত্মা নেই, তারা মরিলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন। সাহেবদের মধ্যে যাহারা আস্তিক, তাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নাই। তারা মৃত্যুর পর ভূত হয়ে প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন। তারপর কল্পবাসের পর তাদের শেষ বিচার হয়। রায় বের হলে কতগুলি ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূতাবস্থায় তা অনেকটা কমে যায়। বিলিতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়তে পারে না। যারা সিয়ান্সে দেখিয়েছেন তাহারা জানেন বিলাতি ভূত নামানো কিরকম কঠিন কাজ। হিন্দুর জন্য অন্যরূপ বন্দোবস্ত, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরিলে প্রথমে ভূত হয় এবং যেখানে সেখানে স্বাধীনভাবে বাস করতে পারে। আবশ্যক মতো এই লোকের সঙ্গে কারবারও করতে পারে, এটা মস্ত সুবিধা। কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী হয় না। কেউ কেউ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেউ কেউ বা 10-20 বৎসর পরে, কেউ কেউ বা 2-3 শতাব্দী পরে। ভূতদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপক্ষয় হয়, সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হওয়ার সুবিধা আছে। কিন্তু যাদের ভাগ্যক্রমে কাশীলাভ হয়, অথবা নেপালে পশুপতিনাথ বা রথের উপর বামন দর্শন ঘটে, কিংবা যারা সকৃত পাপের বোঝা ঋষিকেশের উপর চাপিয়ে নিশ্চিন্ত হইতে পারেন, তাদের পুনর্জন্ম ন বিদ্যতে, একেবারেই মুক্তি। 2-3 মাস কেটে গেছে। শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম কয়েকদিন নূতন অবস্থায় বেশ আনন্দে কেটেছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা থাকে। মেজাজটা যতই বধ হোক, নিত্যের একটা আন্তরিক টান ছিল। শিবু এখন তা হাড়ে হাড়ে অনুভব করছে। একবার ভাবিল, দূর হোক না হয় পেনেটিতে আড্ডাগাড়ি। তারপর মনে হলো লোকে বলবে বেটা ভূত হয়েও স্ত্রীর আঁচল ছাড়তে পারে নাই। না, এইখানেই একটা পছন্দ মতো উপদেবের জোগাড় দেখতে হইল। ফাল্গুন মাসের শেষ বেলা, গঙ্গার বাঁকের উপর দিয়ে দক্ষিণা হাওয়া বইছে। সূর্যদেব জলে হাবুডুবু খেয়ে এইমাত্র তোলে গিয়েছেন। ঘেটু ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরে গিয়েছে। শিবুর বেলগাছে নতুন পাতা গজিয়েছে। দূরে আকন্দ ঝোপে গোটা কত পাকা ফল ফট করিয়া ফাটিয়া গেল। একরাশ তুলোর আঁশ হাওয়ায় উড়ে মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করে শিবুর গায়ে পড়তে লাগলো।
একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করে উড়ে গেল। একটা কালো গুবড়ে পোকা ভ্র করিয়া শিবুকে প্রদক্ষিণ করিতে লাগিল। অদূরে বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসে আছে। কাক গলায় সুরসুরি দিচ্ছে। কাকিনী চোখ বুজে গদগদ সরে মাঝে মাঝে করিতেছে। একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম থেকে উঠে গুটি গুটি পা ফেলে বেলগাছের কোটর থেকে বাইরে আসলো এবং শিবুর দিকে ড্যাব ড্যাবে চোখ মেলে টিটকারি দিয়ে উঠিল। একদল ঝিঝি পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্রে সুর বাজছিল। এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রিডিরি করিয়ে উঠল। শিবুর যদিও রক্ত মাংসের শরীর নেই, কিন্তু মরলেও স্বভাব যাবে কোথায়? শিবুর মনটা খা খা করতে লাগলো। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হয়ে ধরাক ধরাক করতে লাগলো। মনে পড়ল ভূষণ্ডির মাঠের প্রান্তে পিটুলি বিলের ধারে শেওড়া গাছে একটি পেতনি বাস করে। শিবু তাকে অনেকবার সন্ধেবেলা পলো হাতে মাছ ধরতে দেখেছে। তার আপাদমস্তক ঘেরাটোপ দিয়ে ঢাকা। একবার সে ঢাকা খুলে শিবুর দিকে চেয়ে লজ্জায় জিভ কেটেছিল। পেতনির বয়স হয়েছে, কারণ তাহার গাল একটু তোবড়ে গেছে এবং সামনের দুটো দাঁতও নেই। তার সঙ্গে ঠাট্টা চলিতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়েছিল। সে একটা গামছা পরে আর একটা গামছা মাথায় দিয়ে এলো চুলে বকের মতো লম্বা লম্বা পা ফেলে হাতের হাড়ি থেকে গোবরগুলা জল ছড়াতে ছড়াতে চলে যায়। তার বয়স তেমন বেশি বোধ হয় না। শিবু একবার রসিকতার চেষ্টা করেছিল, কিন্তু শাকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতো ফ্যাচ করে ওঠে। অগত্যা শিবুকে ভয় চম্পট দিতে হয়। কিন্তু শিবুর মন সবচেয়ে হরণ করেছে এক ডাকিনী। ভূষণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরি বামনির পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরখানি আছে, তাতেই সে অল্পদিন হলো আশ্রয় নিয়েছে। শিবু তাকে শুধু একবার দেখেছে এবং দেখেই মজে গেছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়ে রোয়াক ঝাড় দিচ্ছিল। পরনের সাদা থান। শিবুকে দেখে নিমেষের মধ্যে ঘোমটা সরিয়ে ফিক করে হেসেই সে হাওয়ার সঙ্গে মিলিয়ে যায়। ওহ, কি দাঁত, কি মুখ, কি রং! নিত্যকালীর রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। শিবু একটি সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া গান ধরিল। রাধিকে চন্দ্রা বলি, কারে রেখে কারে ফেলি। মাঠ ঘাট কাঁপিয়ে নিকটবর্তী তাল গাছের মাথা হইতে তীব্র কণ্ঠে আরো একটি শব্দ উঠিল। अरे भजुआ के बहिनिया भगुलू के बिटिया केकरा से शादिया हो, केकरा से शादिया ओ ओ चारा। শিবু চমকে উঠে ডাকলো, হ্যাঁ, তাল গাছে কে রে? উত্তর আসলো, কারিয়া পিরেতবা। কে লেবু? নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা, কাকলাসের মতো একটি জীবাত্মা সরাক করে তাল গাছের মাথা হতে নেমে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বলল, গোড় লাগি বড়ম দেওজি। তামাকে নেই তা ছিলি, জোগাড় কর না। প্রেত ঊর্ধ্বে উঠল এবং অল্পক্ষণ মধ্যে বৈদ্যবাটির বাজার হতে তামাক টিকা কলিকা এনে আগ সুলগিয়ে শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাটার ওপর কোলকে বসিয়ে টান দিতে দিতে বলল, তারপর এলি কবে? তোর হালচাল বল। কারিয়া পীরেত যে ইতিহাস বলল তার সারমর্ম এই। তাহার বাড়ি ছাপড়া জেলা। দেশে এককালে তার গরু জরু জমি জেরাত সবই ছিল। তাহার স্ত্রী মুংড়ি অত্যন্ত মুখরা ও বদমেজাজি। বনিবনাও কখনো হতো না। একদিন প্রতিবেশী ভজু আর ভগ্নীকে উপলক্ষ করে স্বামী স্ত্রীতে বিষম ঝগড়া হয়
এবং স্ত্রীর পিঠে একঘা লাঠি কষিয়ে স্বামী দেশ ছেড়ে কলকাতায় চলে আসে। সে আজ 30 বছর আগেকার কথা। কিছুদিন পর সংবাদ আসে যে মুংরি বসন্ত রোগে মরেছে। স্বামী আর দেশে ফিরল না, বিয়েও করল না। নানা স্থানে চাকরি করে অবশেষে চাপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বৎসরের মধ্যে সর্দারের পদ পায়। কিছুদিন পূর্বে একটি লোহার হাপির অর্থাৎ কপিকল উত্তোলন করবার সময় তার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশায়ী হয়ে থাকে। সম্প্রতি পঞ্চত্ব প্রাপ্ত হইয়া প্রেতরূপী তালগাছে এসে থাকতে শুরু করেছে। শিবু একটা লম্বা টান মারিয়া কলকাটি কারিয়াপিরেতকে দেবার উপক্রম করেছিল, এমন সময় মাটির ভিতর হতে ভাঙা কাসরের মতো আওয়াজ আসলো। ভায়া, কলকাতায় কিছু আছে? বেলগাছের কাছে যে ইটের পাজা ছিল তা হতে খানকতক ইট খসে গেল এবং ফাঁকের ভিতর থেকে হামাগুড়ি দিয়ে একটি মূর্তি বের হলো। স্থূল খর্বদেহ, থেলো হুকার খোলের ওপর একজোড়া পাকা গোঁফ গজাইলে যেরকম হয় সেই প্রকার মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুঁটি দেওয়া মেরজাই, পরনের ধুতি, পায়ে তালতলা চটি। আগন্তুক শিবুর হাত থেকে কলকেটি নিয়ে বললেন, ব্রাহ্মণ, দণ্ডবোধ হই। কিছু সম্পত্তি ছিল, এইখানে পোতা আছে, তাই জপ্তি হয়ে আগলাচ্ছি। বেশি কিছু নয়, ওই 2-500। সব বন্ধকি তমসুক দাদা, ইস্টাম্বর কাগজে লেখা, নগদ শিক্ষা একটিও পাবেন না। খবরদার ওদিকে নজর দিও না, হাতে হাত করি পড়বে। থু থু। শিবুর মেঘদূত একটু আধটু জানা ছিল। সম্ভ্রমে জিজ্ঞাসা করলো, তা যক্ষমশাই, আপনি কি কালিদাসের? ভাইরা ভাই, কালিদাস আমার মাস্তুতো শালিকে বিয়ে করে। ছোকরা হিজলিতে নিমকির গোমস্তা ছিল, অনেকদিন হলো মারা গেছে। তুমি নাম জানলে কিসে? হ্যাঁ, তা আপনার এখানে কতদিন আগমন হয়েছে? আমার আগমন? আমি বলে গিয়ে 3.5 বছর এখানে আছি। কত এলো দেখলুম, কত গেল দেখলুম। আরে তুমি তো সেদিন এলে। তারপর কাঠ পিঁপড়ে তাড়িয়ে 3 বার হোঁচট খেয়ে গাছে উঠলে। সব দেখেছি আমি। তোমার গানের শখ আছে দেখছি। বেশ বেশ, কাউতালিতে শিখতে যদি চাও তো আমার সাগরেদ হও দাদা। এখন আওয়াজটা যদি একটু খোনা হয়ে গেছে, তবু মরা হাতে 1,00,000 টাকা, বুঝলে? মশাইয়ের ভূতপূর্ব পরিচয়টা কি জিজ্ঞাসা করতে পারি? বিলক্ষণ। আমার নাম নদের চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস রিসরে, হালসাকিন এই পাঁজার মধ্যে। সাবেক পেশা দারোগাগিরি। এলাকা রিসরে, ইস্তক ভদ্রেশ্বর। জর্জ টি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর ছিলেন, ভারী ভালোবাসতো আমাকে গো। মুল্লুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত। মশাইয়ের পরিবার আছে কি? যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, সব দুঃখী কপালে সয় হে দাদা। ঘর সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিটি আমার ছিলেন খান্ডার। বলবো কি মশাই, আমি হালুম দিয়ে নাদু মল্লিক, কোম্পানির ফৌজদারি, নিজামত, আদালত যার মুঠোর মধ্যে। আমারই পিঠে দিলে কিনা 1 ঘা চালা কাঠ কষিয়ে। তারপরেই পালালো বাপের বাড়ি। 324 ধারায় ফেলতো, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা আর ছাড়লাম না। কিন্তু যাবে কোথায়? ধর্ম আছে, গুরু আছেন। 47 সনের মড়কে মাগি ফৌজ হলো। সংসার ধর্মে আর মন বসল না। জর্জটি সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা করলাম। তারপর পরমাই ফুরুলে এই হেরা আড্ডা ধরেছি। ছেলে পুলে হয়নি, তাতে দুঃখ নেই দাদা। আমি করব রোজগার,
আর কোন আবেগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তি বাড়ি খাবে, সেটা আমি সইত না। এমন তোফা আছি, নিজের বিষয় নিয়ে আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বম বম করি। থাক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার ইচ্ছা বলো। শিবু নিজের ইতিহাস সমস্তই বিবৃত করল, কারিয়া পীরেতেরও পরিচয় দিল। যক্ষ বলিলেন, সব সেনাদের একই হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে লাভ নেই বাবা। চলো এখন একটু গান বাজনা করি এসো। পাখো আজ নেই, তেমন জুত হবে না। আচ্ছা, পেট চাপড়েই দেখ ঠেকা দি। ঢান ঢান করছে। ও বাবা জাদুঘর, একটু এঁটেল মাটি চটকে এই মধ্যেখানে একটু ছেড়ে দে তো বাবা। ঠিক হয়েছে, চৌতল বোঝ, 6 মাত্রা 4 তার 2 ভাগ। ধা ধা ধিমতা কত্তা গে, গিন্নি ঘাদেন কত্তা গে, ধরে ধরে তারা করে খিটখিটে কথা কয়, উত্তর গিন্নি কত্তা গাধারে। ঘাড়ে ধরে ঘন ঘন ঘা, কত ধুম ধুম দিতে থাকে। টুটি টিপে জুটি ধরে উল্টে পাল্টে ফেলে, গিন্নি ঘুটঘুটি ক্ষমতা যে কম নয়। ধাক্কা ধুক্কি দিতে তুটি ধ্বনি করে না, কখনো নির্ধন কর্তা গাধা। ধায়ের পরিশ্রম, দিন তার কেটে ধা, গদি ধেনে ধা। এই ধা ফসকালেই সব মাটি। গলাটা ধরে আসছে। এই ঘট্টা বোঝ, আর এক ছিলিম সাজবাটা। উদ্যোগী পুরুষের লক্ষ্মীলাভ অনিবার্য। অনেক কাকতি মিনতির পর ডাকিনী শিবুর ঘর করতে রাজি হয়েছে, কিন্তু সে এখনো কথা বলেনি, ঘোমটাও খোলেনি, তবে ইশারায় সম্মতি জানিয়েছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিয়ে। সূর্যাস্ত হওয়া মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মাটি মেখে স্নান করলো, গাবের আঠা দিয়ে পইতে মাজলো, ফণি মানুষের বুরুজ দিয়ে চুল আঁচড়ালো, টিকিতে একটা পাকা তেলাকুচা বাঁধিল। ঝোপে ঝোপে বন জঙ্গলে ঘুরে ঘুরে একরাশ ঘেটু ফুল, বইচি, কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করল। তারপর সন্ধ্যায় শেয়ালের ঐকতান আরম্ভ হতেই সে ক্ষীরি বামনির ভিটায় যাত্রা করল। সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচুপাতার আসনে ডাকিনীর সম্মুখে বসে শিবু মন্ত্রপাঠের উদ্যোগ করে উৎসুক চিত্তে বলল, এইবার ঘোমটাটা খুলতে হচ্ছে। তুমি নেত্য? হ্যাঁ রে মিনসে, মনে করেছিলে মোড়ে আমার কবল থেকে বাঁচবে? পেতনি শাকচুন্নির পিছু পিছু ঘুরতে বড় মজা না? এলে কি করে? ওলা উঠোয় নাকি? ওলা উঠো 70-এর হোক। কেন, ঘরে কি কেরোসিন ছিল না? তাই চেহারাটা ফর্সাপনা দেখাচ্ছে। পোড়া খেলে সোনার জলুস বাড়ে। ধাতটাও কি একটু নরম হয়েছে নাকি? শুভকর্মে বাধা পড়ল। বাইরেও কিসের গোলযোগ, যেন একপাল শকুনি গৃধিনী ঝুটোপাটি কারাকারি ছেড়াছিড়ি করছে। সহসা উল্কার মতো ছুটে এসে পেতনি ও শাকচুন্নি উঠানের বেড়ার আগর ঠেলে ভীষণ চেঁচামেচি আরম্ভ করলো। আমার স্বামী তোকে কেন দেব না? আমার বড়ি, ও যে তোর নাতির বয়সী। আহা, কি আমার কোনে বউগা? তোর মেচা পেতনি, আমি যে ওর 2 জন্ম আগেকার বউ। তোর খবর শুননি, আমি যে ওর 3 জন্ম আগেকার বউ। আর চেঁচিয়ে ওদিকে ডাইনি মাগি মিলসেকে নিয়ে উধাও হোক। তখন পেতনি বিড়বিড় করে মন্ত্র পড়ে আগর বন্ধ করে বলল, বন্ধ হোক, বন্ধ হোক, কাপড় যত বিদায় হোক, সারে গামা পাধানি, পেতনির কথা ফেলনি। কামড়া কামড়ি চুলোচুলি আরম্ভ হলো। এক নিত্যকালীতে রক্ষা নেই, তার উপর পূর্ব 2 জন্মের আরো 2 পত্নী হাজির। শিবু হাতে পইতে জড়িয়ে ইষ্টমন্ত্র জপতে লাগলো। নিত্যকালী রাগে ফুলতে লাগলো। এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল। ধনী শুনছ কি বা আনমনে,
ভাবছো বুঝি মেরে বাসি ডাকছে তোমায় বাসবনে? ওটা দেখে শিয়ালি দিও না কুলে কালি, রাত বিরেতে শিয়াল কুকুরের ছুচো পাচার ডাকছে না। যক্ষ বেড়ার কাছে এসে বলল, ভাইয়া এখানে হচ্ছে কি? এত গোল কিসের? অপরদিকে কারিয়া পীরে তো চিল্লিয়ে উঠে বলল, এ বরম পিচাস, আবে দরওয়াজা তো খোল। শিবুর সাড়া নেই। প্রচন্ড ধাক্কা পড়ল, কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলল না, বেড়াও ভাঙল না। তখন কারিয়া পীরের তারস্বরে উৎপাটন মন্ত্র পড়ল। मारे जो जुबान हैया और भी थोड़ा हैया, पर्वत तोड़ी हैया, चले इंजन हैया, कटे पायलट हैया, खबरदार हाफिज। মরমর করে ঘরের চাল, দেওয়াল, বেড়া, আগর সমস্ত আকাশে উঠে দূরে নিক্ষিপ্ত হলো। ঢাকিনী অর্থাৎ নিত্যকালীকে দেখে যক্ষ বলিলেন, এ কি গিন্নি, এখানে ব্রহ্মদৈত্যের সাথে কি? ছি 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 ছি, লজ্জার মাথা খেয়েছ? ডাকিনী ঘোমটা টেনে কাঠ হয়ে বসে রইল। কারিয়া পীরেত বলল, अरे मुगड़ी, तोहर शरम नहीं बा? তারপর যে ব্যাপার আরম্ভ হলো তা মনে করলে কলমের কালি শুকিয়ে যাবে। শিবুর 3 জন্মের 3 স্ত্রী এবং নিত্যকালের 3 জন্মের 3 স্বামী, এই ডবল ত্রজ্য স্পর্শযোগে ভূষণ্ডির মাঠে জলস্তম্ভ দাবানল ভূমিকম্প শুরু হইল। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ, তাল, বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখতে আসলো। স্পুক, পিক্সি, নোম, গবলিন প্রভৃতি গোফ কামানো বিলাতি ভূত বাঁশি বাজিয়ে নাচতে লাগলো। জিত, জান, আফরিদ, মারিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলিভূত দাপাদাপি আরম্ভ করলো। চিংচ্যাং, ফ্যাচাং ইত্যাদি মাকুন্দে চীনে ভূত ডিগবাজি খাইতে লাগলো। রাম রাম রাম, জয় হারিজি চণ্ডী, আজ্ঞা করো মা, কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করিবে? আমার এই কর্ম নয়। ভূত জাতি অতি নাছর বান্দা, ন্যায্য গণ্ডা ছাড়বে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব এসব তারা বিলক্ষণ বোঝে। অতএব স্বনির্বন্ধ অনুরোধ করিতেছি, শ্রীযুক্ত শরৎ চাটুর্যে, চারু বারুজ্যে, নরেশ সেন এবং যতীন সিংহ মহাশয়গণ যুক্তি করে একটি বিলি ব্যবস্থা করে দিন, যাতে এই ভূতের সংসারটি ছাড়খাড় না হয়ে যায় এবং কোনো রকম নীতি বিহর্গিত বিদঘুটে ব্যাপার যেন না ঘটে। নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলে গয়ায় পিণ্ড দেওয়ার ব্যবস্থা করুন, যাতে বেচারারা অতঃপর শান্তিতে থাকতে পারে। শুরু হচ্ছে গন্ধটা খুব সন্দেহজনক। সেবার আমার দিদিমা বললেন ভারী বিপদে। দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন, সে আজ 50 বছর আগেকার কথা। আমার মা তখনও ছোট্ট ইজের পড়া খুকি। তখন এত সব শহর নগর ছিল না, লোকজনও এত দেখা যেত না। চারধারে কিছু গাছগাছালি, জঙ্গল টঙ্গল ছিল। সেই রকমই এক নির্জন জঙ্গলে জায়গায় দাদামশাই বদলি হলেন, উত্তর বাংলার দোমোহানিতে। মালগাড়ির গার্ড ছিলেন, তাই প্রায় সময়ই তাকে বাড়ির বাইরে থাকতে হতো। কখনো এক নাগাড়ে 3-4 কিংবা 7 দিন। তারপর ফিরে এসে হয়তো একদিন মাত্র বাসায় থাকতেন, ফের মালগাড়ি করে চলে যেতেন। আমার মায়েরা 5 বোন আর 4 ভাই। দিদিমা এই মোট 9 জন ছেলে মেয়ে নিয়ে বাসায় থাকতেন। ছেলেমেয়েরা সবাই তখন ছোট ছোট, কাজেই দিদিমার ঝামেলার অন্ত নেই। এমনিতে দোমোহানি জায়গাটা ভারী সুন্দর আর নির্জন স্থান। বেটে বেটে লিচু গাছে ছাওয়া, পাথরকুচি ছড়ানো রাস্তা, সবুজ মাঠ এবং কিছু জঙ্গল ছিল। লোকজনও বেশি নয়। এক ধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার, আর অন্য ধারে রেলের বাবুদের জন্য আধ পাকা কোয়ার্টার। একটা স্কুল ছিল ক্লাস 8 পর্যন্ত।
একটা রেলের ইনস্টিটিউট ছিল, যেখানে প্রতি বছর 2-3 বার কেদার রায় বা টিপু সুলতান নাটক হতো। রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন, শীতকালে ক্রিকেট। বড় সাহেবরা সে খেলা দেখতে আসতেন। মাঝে মধ্যে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ে চড়ুই ভাতিতেও যাওয়া হতো। ছোট আর নির্জন হলেও বেশ আমোদে জায়গা ছিল দোমোহানি। দোমোহানিতে যাওয়ার পরই কিন্তু সেখানকার পুরনো লোকজনেরা এসে প্রায়ই দাদামশাই আর দিদিমাকে একটা বিষয় খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন। কেউ কিছু ভেঙে বলতেন না। যেমন স্টোর কিপার অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বলেন, এই জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চাটুচে, লোকজন সব বাজিয়ে নেবেন, হুটার যাকে তাকে ঘরে ধরে ঢুকতে দেবেন না। কিংবা আরেকদিন পাশের বাড়ির পালিত গিন্নি এসে দিদিমাকে হেসে হেসে বলে গেলেন, নতুন এসেছেন, বুঝবেন সব আস্তে আস্তে, চোখ কান নাক সব খোলা রাখবেন, কিন্তু ছেলেপুলেদেরও সামলে রাখবেন। এখানে কারা সব আছে তারা ভালো নয়। দিদিমা ভয় খেয়ে বলেন, কাদের কথা বলছেন দিদি? পালিত গিন্নি শুধু বললেন, যে আছে বুঝবেন ক্ষণ। তারপর থেকে দিদিমা একটু ভয়ে ভয়েই থাকতে লাগলেন। একদিন হলো কি, পুরনো যে সুখিয়ার দেশ থেকে চিঠি এলো যে তার ভাসুরপর খুব বেমার হয়েছে, তাই তাকে যেতে হবে। 1 মাসের ছুটি নিয়ে সুখিয়া চলে গেল। দিদিমা নতুন ঝি খুঁজছেন। তা হঠাৎ করে পরদিন সকালেই একটা আধ বয়সী বউ এসে বলল, ঝি রাখবেন? দিদিমা দোনমনো করে তাকে রাখলেন। সে দিব্যি কাজকর্ম করে, খায় দায়, বাচ্চাদের গল্প বলে ভোলায়। দিন 2 পর পালিত গিন্নি একদিন সকালে এসে বললেন, নতুন ঝি রাখলেন নাকি দিদি? কই দেখি তাকে। দিদিমা ডাকতে গিয়ে দেখেন কলতলায় এঁটো বাসন ফেলে রেখে ঝি কোথায় হাওয়া হয়েছে। অনেক ডাকাডাকিতেও পাওয়া গেল না। পালিত গিন্নি মুচকি হেসে বললেন, ওদের ওরকমই ধারা। ঝিটার নাম কি বলুন তো? দিদিমা বললেন, কমলা। পালিত গিন্নি মাথা নেড়ে বললেন, চিনি হালদার বাড়িতেও ওকে রেখেছিল। দিদিমা অতিষ্ঠ হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো? পালিত গিন্নি শুধু শ্বাস ফেলে বললেন, সব কি খুলে বলা যায়? এখানে এই হচ্ছে ধারা। কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা ভারী মুশকিল। এবার দেখে শুনে একটা মানুষ ঝি রাখুন। এই বলে চলে গেলেন পালিত গিন্নি। আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন। কমলা অবশ্য একটু বাদেই ফিরে এলো। দিদিমা তাকে ধমক দিয়ে বললেন, কোথায় গিয়েছিলে? সে মাথা নিচু করে বলল, মা, লোকজন এলে আমাকে সামনে ডাকবেন না, আমি বড় লজ্জা পাই। কমলা থেকে গেল, কিন্তু দিদিমার মনের খটকা ভাবটা গেল না। ওদিকে দাদামশাইয়েরও এক বিচিত্র অভিজ্ঞতা হলো। একদিন লাইনে গেছেন, নিশুত রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের ভিতর দিয়ে। দাদামশাই ব্রেক ভ্যানে বসে ঝিমোচ্ছেন। হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল। তা মালগাড়ি যেখানে সেখানে দাঁড়ায়। স্টেশনের পয়েন্টসম্যান আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টাররা অনেক সময় রাত বিরেতে ঘুমিয়ে পড়ে সিগন্যাল দিতে ভুলে যায়। সে আমলে এরকম হামেশাই হতো। সেরকমই কিছু হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলেন। পঞ্জিকা পড়তে তিনি বড় ভালোবাসতেন। গাড়ি দাঁড়িয়ে আছে তো আছেই। হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেক ভ্যানের পিছনের লোহার সিঁড়ি বেয়ে কে যেন গাড়ির ছাদে উঠছে। দাদামশাই মুখ বার করে কাউকে দেখতে পেলেন না। ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগনের পাল্লা খোলার চেষ্টা করছে। খুব চিন্তায় পড়লেন দাদামশাই। ডাকাতরা অনেক সময় শার্ট করে সিগন্যাল বিগড়ে দিয়ে গাড়ি থামায়, মালপত্র চুরি করে। তাই তিনি সরেজমিনে দেখার জন্য গাড়ি থেকে হাত বাটিটা নিয়ে নেমে পড়লেন। লম্বা ট্রেন, তার একদম ডগায় ইঞ্জিন। হাঁটতে হাঁটতে এসে দেখেন লাল সিগন্যাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে, কিন্তু
ড্রাইভার আর ফায়ারম্যান কয়লার ঢিপির ওপর গামছা পেতে শুয়ে অঘরে ঘুমাচ্ছে। ওদেরও দোষ নেই, অনেকক্ষণ নাগারে ডিউটি দিচ্ছে, একটু ফাঁক পেয়েছে কি ঘুমিয়ে পড়েছে। বহু ঠেলাঠেলি করে তাদের তুললেন দাদামশাই। তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ভ্যানের দিকে ফিরে আসতে লাগলেন। মাঝামাঝি এসেছেন, হঠাৎ শোনেন ইঞ্জিন হুইসেল দিল। গাড়িও ক্যাচকোচ করে চলতে শুরু করলো। তিনি তো অবাক। ব্রেক ভ্যানে ফিরে গিয়ে তিনি সবুজ বাতি দেখালে তবে ট্রেন ছাড়বার কথা। তাই দাদামশাই হা করে চেয়ে রইলেন। অবাক হয়ে দেখেন ব্রেক ভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরা একটা লোক হাত বাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে। ব্রেক ভ্যানটা যখন দাদামশাইকে পার হয়ে যাচ্ছে তখন লোকটা তার দিকে চেয়ে ফিক করে হেসে গেল। বহু কষ্টে দাদামশাই সেবার ফিরে এসেছিলেন। সেবার ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্য চা বাগানগুলোতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দোমোহানিতে এসে পৌঁছলেন। তিনি এলেবেলে খেলা দেখাতেন, দড়ি কাটার খেলা, তাসের খেলা, আগুন খাওয়ার খেলা। তা দোমোহানির মতো গঞ্জ জায়গায় সেই খেলা দেখতেই লোক ভেঙে পড়ল। ভট্টাচার্য স্টেজের উপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করছিলেন, হাতে ম্যাজিকের ছোট্ট কালো একটা লাঠি। বলছিলেন, ম্যাজিক হচ্ছে হাতের কৌশল, মন্ত্রতন্ত্র নয়। আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপ করে থাকবেন, কেউ যেন স্টেজে টর্চের আলো ফেলবেন না, ইত্যাদি। এইসব বলছেন, ম্যাজিক তখনও শুরু হয়নি। হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হঠাৎ হাত থেকে শূন্যে উঠে ডিগবাজি খেল। তারপর আবার আস্তে আস্তে ফিরে গেল ম্যাজিশিয়ানের হাতে। প্রথমেই এই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচণ্ড হাতটা লাগল, কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন। এর পরের খেলা ব্ল্যাকবোর্ডে দর্শকেরা চক দিয়ে যা খুশি লিখবেন, আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা বলে দেবেন। কিন্তু আশ্চর্য, প্রফেসর ভট্টাচার্যের এই খেলাটা মোটেই সেরকম হলো না। দর্শকরা কে গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবেন এই নিয়ে ওকে ঠেলছেন। প্রফেসর ভট্টাচার্য চোখের উপর ময়দান নেচি আর কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে বলছেন, চলে আসুন চলে আসুন, সংকোচের কিছু নেই, আমি বাঘ ভাল্লুক নই। সে সময় হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগেই টেবিলের ওপর রাখা চকের টুকরোটা নিজে থেকেই লাফিয়ে উঠল এবং শূন্যে ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের উপর লিখতে লাগলো, প্রফেসর ভট্টাচার্য ইজ দ্য বেস্ট ম্যাজিশিয়ান অব দ্য ওয়ার্ল্ড। এই অসাধারণ খেলা দেখে দর্শকরা ফেটে পড়ল উল্লাসে। ও ভট্টাচার্য কাঁদো কাঁদো হয়ে চোখ বাঁধা অবস্থায় বলতে লাগলেন, কি হয়েছে? কি হয়েছে? এবং তারপর তিনি আরও গম্ভীর হয়ে গেলেন। আগুন খাওয়ার খেলাতেও আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি। কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পুড়ে আগুনটা খেয়ে ফেলবেন, তাই করলেন। কিন্তু তারপরই দেখা গেল ভট্টাচার্য হা করতেই তার মুখ থেকে সাপের জিভের মতো আগুনের হলকা বেরিয়ে আসছে। পরের তাসের খেলা যখন দেখাচ্ছেন তখনও দেখা গেল কথা বলতে গেলেই আগুনের হলকা বেরোয়। দর্শকরা দাঁড়িয়ে উঠে সাধুবাদ দিতে লাগলো, কিন্তু ভট্টাচার্য খুব কাঁদো কাঁদো মুখে 4, 5, 7 গ্লাস জল খেতে লাগলেন স্টেজে দাঁড়িয়ে। তবু হা করলেই আগুনের হলকা বেরোয়। তখনকার মফস্বল শহরের নিয়ম ছিল, বাইরে থেকে কেউ এরকম খেলা টেলা দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন বাসায় সবাই আশ্রয় দিতেন। প্রফেসর ভট্টাচার্য আমার মামা বাড়িতে উঠেছিলেন। রাতে খেতে বসে দাদামশাই তাকে বললেন, আপনার খেলা গণপতির চেয়েও ভালো, অতি আশ্চর্য খেলা। ভট্টাচার্য বললেন, হ্যাঁ, অতি আশ্চর্য খেলা, আমি এরকম আর দেখিনি। দাদামশাই অবাক হয়ে বললেন, সে কি, এ তো আপনিই দেখালেন। ভট্টাচার্য আমতা আমতা করে বললেন, তা বটে, কিন্তু আমিই তো দেখালাম, আশ্চর্য। তাকে খুবই বিস্মিত মনে হচ্ছিল।
দাদামশাইয়ের বাবা সেবার বেড়াতে এলেন দোমোহানিতে। বাসায় পা দিয়েই বললেন, তোদের ঘর দুয়ারে একটা আষ্টি গন্ধ কেন রে? সবাই বলল, আষ্টে গন্ধ? কই, আমরা তো পাচ্ছি না। আষ্টে গন্ধ? কই, আমরা তো কিছু গন্ধ পাচ্ছি না। দাদামশাইয়ের বাবা ধার্মিক মানুষ, খুব পণ্ডিত লোক, মাথা নেড়ে বললেন, আলবাত আষ্টি গন্ধ। শুধু তোদের বাসাতেই নয়, স্টেশনে নেমেও গন্ধটা পেয়েছিলাম। পুরো এলাকাতেই যেন আষ্টি আষ্টি একটা গন্ধ। কমলা দাদামশাইয়ের বাবাকে দেখেই গা ঢাকা দিয়েছিল। অনেক ডাকাডাকিতেও সামনে এলো না। দিদিমার তখন ভারী মুশকিল, একা হাতে সব করতে কমাতে হচ্ছে। দাদামশাইয়ের বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়ে বললেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। সেদিনই বিকেলে স্টেশন মাস্টার হরেন সমাদ্দারের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বললেন, কমলা আমাদের বাড়িতে গিয়ে বসে আছে। তা বলি বাছা, তোমার শ্বশুর ধার্মিক লোক, সে ভালো, কিন্তু উনি জপ তপ বেশি করেন, ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন। তাহলে কমলা এ বাড়িতে থাকে কি করে? দিদিমা অবাক হয়ে বললেন, এসব কি কথা বলছেন মাসিমা? আমার শ্বশুর জপ তপ করলে কমলার অসুবিধে কি? সমাদ্দারের মা তখন দিদিমার থুতনি নেড়ে দিয়ে বললেন, ও হরি, তুমি বুঝি জানো না, তাই বলি। তা বলি বাচ্চা, দোমোহানির সবাই জানে যে এ হচ্ছে এই দলেরই রাজত্ব। ঘরে ঘরে ওরাই সব ঝি চাকর খাটছে। বাইরে থেকে চেহারা দেখে কিছুই বুঝবে না, তবে ওরা হচ্ছে সেই তারা। কারা? দিদিমা তবু অবাক। বুঝবে বাপু, রোশো। বলে সমাদ্দারের মা চলে গেলেন। তা কথাটা মিথ্যে নয়, দোমোহানিতে তখন ঝি চাকর কিংবা কাজের লোকের বড় অভাব। ডুয়ার্সের ম্যালেরিয়া, কালাজ্বর, মশার, বাঘের ভয়ে কোনো লোক সেখানে যেতে চায় না। যাদের না গিয়ে উপায় নেই তারাই যায়, আর গিয়েই পালাই পালাই করে। তবু ঠিক দেখা যেত, কারোর বাসায় ঝি চাকর বা কাজের লোকের অভাব হলেই ঠিক লোক জুতে যেত। স্টেশন মাস্টার সমাদ্দারের ঘরে একবার দাদামশাই বসে গল্প করছিলেন। সমাদ্দার একটা চিঠি লিখছিলেন, সেটা শেষ করেই ডাকলেন, কে আছিস? বলা মাত্র একটা ছোকরা মতো লোক এসে হাজির। সমাদ্দার তার হাতে চিঠিটা দিয়ে বললেন, যা এটা ডাকে দিয়ে আয়। দাদামশাই তখন জিজ্ঞেস করলেন, লোকটাকে নতুন রেখেছেন নাকি? সমাদ্দার মাথা নেড়ে বললেন, না না, 5 মাস কেটে দিয়ে যায় আর কি। খুব ভালো ওরা, ডাকলেই আসে। লোক টোক নয়, ওরাই। তো তাই মামাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামে একজন বেটিয়ার ফর্সা ভদ্রলোক। তিনি থিয়েটারে মেয়ে সেজে এমন মিহি গলায় মেলিপাট করতেন যে বোঝাই যেত না তিনি মেয়ে না ছেলে। সেবার সিরাজদৌল্লা নাটকে তিনি লুৎফা, গিরিশ ঘোষের নাটক, কিন্তু নাটকের দিনই তার ম্যালেরিয়া জাগিয়ে উঠল। লেপ চাপা হয়ে কোকো করছেন, নাটক প্রায় শিখেই ওঠে। কিন্তু ঠিক দেখা গেল নাটকের সময় লুৎফার অভাব হয়নি। একেবারে ধর্মদাস মাস্টারমশাই যেন গোফ কামিয়ে আগাগোড়া নিখুঁত অভিনয় করে গেলেন। কেউ কিছু টের পেল না, কিন্তু ভিতরকার কয়েকজন ঠিকই জানতো যে সেদিন ধর্মদাস মাস্টারমশাই মোটেই স্টেজে নামেননি। নাটকের শেষে সমাদ্দার দাদামশাইয়ের সঙ্গে ফিরে আসছিলেন, বললেন, দেখলেন তো কেমন কার্যোদ্ধার হয়ে গেল, একটু খুনাসুরও কেউ টের পায়নি। দাদামশাই তখন চেপে ধরলেন সমাদ্দারকে। মশাই, রহস্যটাকে একটু খুলে বলবেন? সমাদ্দার হেসে শতখান হয়ে বললেন, সবই তো বোঝেন মশাই। একটা নীতি কথা বলে রাখি, সদ্ভাব রাখলে সকলের কাছ থেকেই কাজ পাওয়া যায়, কথাটা খেয়াল রাখবেন। মামাদের মধ্যে যারা একটু বড় তারা বাইরে খেলে বেড়াতো। মা আর বড় মাসি তখন কিছু বড় হয়েছে, অন্য মামা মাসিরা নাবালক নাবালিকা। মায়ের বড় লুডো খেলার নেশা ছিল,
তো মা আর মাসি রোজ দুপুরে লুডো পেরে বসতো, তারপর ডাক দিত, আয় রে। অমনি টুক করে কোথা থেকে মায়ের বয়সী দুটো মেয়ে হাসি মুখে লুডো খেলতে বসে যেত। মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড় আর মেজো মামা যেত বল খেলতে। দুটো পার্টিতে প্রায় ছেলে কম পড়তো। ছোট জায়গা তো, বেশি লোকজনও ছিল না, কিন্তু কম পড়লেই মামারা ডাক দিত, কে খেলবি আয়। অমনি 4-5 জন এসে হাজির হতো। মামাদের বয়সী সব ছেলে খুব খেলা জমিয়ে দিত। এই খেলা নিয়েই আরেকটা কাণ্ড হলো একবার। দোমোহানির ফুটবল টিমের সঙ্গে এক চা বাগানের টিমের ম্যাচ। চা বাগান থেকে সাঁওতাল আর আদিবাসী দুর্দান্ত চেহারার খেলোয়াড় সব এসেছে। দোমোহানির বাঙালি টিম জুত করতে পারছে না। হঠাৎ দোমোহানির টিম খুব ভালো খেলা শুরু করলো। 2 গোল শোধ দিয়ে আরও 1খানা দিয়েছে। এমন সময় চা বাগান টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বলল, ওরা 12 জন খেলছে। রেফারি গুনে দেখলেন, না 11 জনই। ফের খেলা শুরু হতে একটু পরে রেফারি খেলা থামিয়ে দোমোহানির ক্যাপ্টেনকে ডেকে বললেন, তোমাদের টিমে 4-5 জন এক্সট্রা লোক খেলছে। দুর্দান্ত সাহেব রেফারি, সবাই ভয় পায়। দোমোহানির ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলল, গুনে দেখুন। রেফারি গুনে দেখল, গুনে দেখেই অবাক, 11 জনই। দোমোহানির টিম আরও 3টে গোল দিয়ে দিয়েছে। রেফারি আবার খেলা থামিয়ে ভীষণ রেগে চেঁচিয়ে বললেন, There are at least 10 extra men in this team. দর্শকদেরও তাই মনে হয়েছে। গুনে দেখা যায় 11 জন, কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিল পিল করে নেমে পড়ে মাঠের মধ্যে। রেফারি দোমোহানির টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বললেন, শেষ 3টে গোল যারা করেছে তারা কই? তাদের তো দেখছি না। একজন কালো ড্যাঙা ছেলে, একটা বেটে আর ফর্সা, আর একটা ষাঁড়ের মতো, তারা কই? দোমোহানির ক্যাপ্টেন মিনমিন করে যে সাফাই গাইল তাতে রেফারি আরও রেগে টন। চা বাগানের টিমও ভ্যাবাচাকা খেয়ে হাঁপিয়ে পড়েছে, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না। খেলা অবশ্য বন্ধ হয়ে গেল। দাদামশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন, আবার সেই গন্ধ, এখানেও রহস্য আছে, বুঝলে সমাদদার? স্টেশন মাস্টার সমাদদার পাশেই ছিলেন, বললেন, এটারা একটু বাড়াবাড়ি করে ফেলেছে। কে, কাদের কথা বলছো? সমাদদার এড়িয়ে গেলেন। দাদামাসের বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, গন্ধটা খুব সন্দেহজনক। দাদামশের বাবা সবই লক্ষ্য করতেন আর বলতেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। ও বৌমা, এসব কি দেখছি তোমাদের এখানে? হুট বলতেই সমস্ত মানুষজন এসে পড়ে কোত্থেকে, আবার হুশ করে মিলিয়ে যায়। কাল মাঝরাতে উঠে একটু তামাক খাবার ইচ্ছা হলো, উঠে বসে কেবলমাত্র আপন মনে বলেছি একটু তামাক খাই, অমনি কে যেন বলে উঠলো, এই যে বৌমশাই, তামাক সেজে দিচ্ছে। অবাক হয়ে দেখি সত্যি একটা লোক কোলকে ধরিয়ে এনে হুকোয় বসিয়ে দিল। এরা সব কারা? দিদিমা আর কি উত্তর দেবেন, চুপ করে থাকেন। দাদামশাইও বেশি উচ্চবাচ্য করেন না, বোঝেন সবই, কিন্তু দাদামশের বাবা কেবলই চারধারে বাতাস শুকে শুকে বেড়ান আর বলেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। মা প্রায়ই তার দাদুর সঙ্গে বেড়াতে বেরোতেন। রাস্তায় ঘাটে লোকজন কারোর সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতো দাদামশের বাবাকে, কুশল প্রশ্ন করত। কিন্তু দাদামশের বাবা বলতেন, রসো বাপু রসো, আগে তোমাকে ছুঁয়ে দেখি, গায়ের গন্ধ ছুটি, তারপর কথাবার্তা। এই বলে তিনি যাদের সঙ্গে দেখা হতো তাদের গা টিপে দেখতেন, শুকতেন, নিশ্চিন্ত হলে কথাবার্তা বলতেন। তার দোষ দেওয়া যায় না। সেই সময় দোমোহানিতে রাস্তায় ঘাটে বা হাটে বাজারে যেসব মানুষ দেখা যেত তাদের 12 আনাই নাকি সত্যিকারের মানুষ নয়।
তা নিয়ে অবশ্য কেউ মাথা ঘামাতো না, সকলেরই অভ্যাস হয়ে গিয়েছিল। অভ্যাস জিনিসটাই বাড়ি অদ্ভুত। যেমন বড় মামার কথা বলি, দোমোহানিতে আসবার অনেক আগে থেকেই তার ভারী ভূতের ভয় ছিল। তারও দোষ দেওয়া যায় না, ওই বয়সে ভূতের ভয় কারই বা না থাকে। তার কিছু বেশি ছিল। সন্ধ্যার পর ঘরের ভারতে গেলেই তার সঙ্গে কাউকে যেতে হতো। দোমোহানিতে আসার অনেক পরেও সে অভ্যাস যায়নি। একদিন সন্ধেবেলা বসে ধর্মদাস মাস্টারমশাইয়ের কাছে পড়ছেন একা। বাড়ির সবাই পাড়া বেড়াতে গেছে। ঠিক সেই সময় তার বাথরুমে যাওয়ার দরকার হলো। মাস্টারমশাইকে তো আর বলতে পারেন না, আপনি আমার সঙ্গে দাঁড়ান। বাধ্য হয়ে ভিতর বাড়িতে এসে অন্ধকারকে উদ্দেশ্য করে বললেন, এই শুনছিস? অমনি একটা সমবয়সী ছেলে এসে দাঁড়ালো, বলল, কি বলছো? আমি একটু বাথরুমে যাব, আমার সঙ্গে একটু দাঁড়াবি, চল তো। সেই শুনে ছেলেটা তো হেসে কুটিপাটি বলল, দাঁড়াবো কেন? তোমার কিসের ভয়? বড় মামা ধমক দিয়ে বললেন, ফ্যাচ ফ্যাচ করিস না, দাঁড়াতে বলছি দাঁড়াবি। ছেলেটা অবশ্য দাঁড়ালো। বড় মামা বাথরুমে কাজ সেরে এলে ছেলেটা বলল, কিসের ভয় বললে না? বড় মামা গম্ভীর হয়ে বললেন, ভূতের। ছেলেটা হাসতে হাসতেই বাতাসে মিলিয়ে গেল। বড় মামা রেগে গিয়ে বিড়বিড় করে বলেন, খুব ফাজিল হয়েছে তোমরা। তা এইরকম সব হতো দোমোহানিতে, কেউ গা করতো না। কেবল দাদামশের বাবা বাতাস শুকতেন, লোকের গা শুকতেন। একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতের মাছের ছোট্ট খালুই তাতে শিঙি মাছ নিয়ে আসছিলেন। তো একটা মাছ মাঝপথে খালুই বেয়ে উঠে রাস্তায় পড়ে পালাচ্ছে। দাদামশের বাবা সেই মাছ ধরতে হিমশিম খাচ্ছেন, ধরলেই কাটা দেয় যদি। এমন সময় একটা লোক খুব সহৃদয়ভাবে এসে মাছটাকে ধরে খালুইতে ভরে দিয়ে চলে যাচ্ছিল। দাদামশের বাবা তাকে থামিয়ে গা শুকেই বললেন, এটা ভালো কথা নয়। কে তোমরা? গন্ধটা খুব সন্দেহজনক। এই বলে দাদামশের বাবা তার পথ আটকে দাঁড়ালেন। লোকটা কিন্তু ঘাবড়ালো না। হঠাৎ একটু ঝুঁকে দাদামশের বাবার গা শুকে সেও বলল, এ তো ভালো কথা নয়, গন্ধটা বেশ সন্দেহজনক। আপনি কে বলুন তো? কে? কে? এই বলে লোকটা বাতাসে হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল। দাদামশের বাবা কিন্তু আর গন্ধের কথা বলতেন না, একটু গম্ভীর হয়ে থাকতেন ঠিকই। ভূতের অপমানটা তার প্রেস্টিজে খুব লেগেছিল। একটা ভূত তার গা শুকে ওই কথা বলে গেছে, ভাবা যায়? শুরু হচ্ছে মহেশের মহাযাত্রা। কেদার চাটুর্য মহাশয় বলিলেন, আজকাল তোমরা সামান্য একটু বিদ্যে শিখে নাস্তিক হয়েছ, কিছুই মানতে চাও না। যখন আরো একটু শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন, ভূত পেতনি এরাও আছেন, ব্রহ্মদত্তি স্কন্দকাটা এনারাও আছেন। বংশলোচন বাবুর বৈঠকখানায় গল্প চলছিল। তাহার শালা নগেন বলিল, আচ্ছা বিনোদদা, আপনি ভূত বিশ্বাস করেন? বিনোদ বলিল, যখন প্রত্যক্ষ দেখব তখন বিশ্বাস করব, তার আগে হ্যাঁ না কিছুই বলতে পারি না। চাটুর্য বলিলেন, এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো? বলি, তোমার প্রপিতামহকে প্রত্যক্ষ করেছ? ম্যাকডোনাল্ড, চার্চিল আর বাল্ডুইনকে দেখেছ? তবে তাদের কথা নিয়ে অত মাতামাতি করো কেন? আচ্ছা আচ্ছা, হার মানছি চাটুর্য মশাই। আত্মবাক্য মানতে হয়,
আরে প্রত্যক্ষ করা কি যাত্রার কর্ম? শ্রী ভগবান কখনো কখনো তার ভক্তদের বলেন, দিব্যাং দদামি তে চক্ষু। সেই দিব্য দৃষ্টি পেলে তবে সব দেখতে পাওয়া যায়। নগেন জিজ্ঞাসা করলো, আপনি দেখতে পেয়েছেন চাটুজ্জে মশাই? জ্যাঠামি করিস না। এই কলকাতা শহরে রাস্তায় যারা চলাফেরা করে, কেউ কেরানি, কেউ দোকানি, কেউ মজুর, কেউ আরো অন্য কিছু, তোমরা ভাবো সবাই বুঝি মানুষ। তা মোটেই নয়। তাদের ভেতর সর্বদাই দু-দশটা ভূত পাওয়া যায়, তবে চিনতে পারা দুষ্কর। এইরকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্তির। কে তিনি? জানো না? আমাদের মজিলপুরের চরণ ঘোষের মামার শালা। এককালে তিনি কিছুই মানতেন না, কিন্তু শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছিল। সকলে এক বাক্যে বললেন, কি হয়েছিল বলুন তো চাটুর্য মশাই? চাটুর্জি মশাই হুকাটি হাতে তুলে বলতে আরম্ভ করলেন, 30-40 বছর আগেকার কথা। মহেশ মিত্তির তখন শ্যামবাজারে শিবচন্দ্র কলেজে প্রফেসরি করতেন, অঙ্কের প্রফেসর। অসাধারণ বিদ্যে, কিন্তু প্রচণ্ড নাস্তিক। ভগবান, আত্মা, পরলোক কিছুই মানতেন না। এমনকি স্ত্রী মারা গেলে আর বিবাহ পর্যন্ত করেননি। খাদ্যের বিচার ছিল না। বলতেন, শুয়োর না খেলে হিন্দুর উন্নতির আশা নেই। ওটা বাদ দিয়ে কোনো জাত বড় হতে পারেনি। মহেশের চাল চলনের জন্য আত্মীয় স্বজন তাকে এক ঘরে করেছিল, কিন্তু যতই অনাচার করুন তার স্বভাবটা ছিল অকপট। পারতপক্ষে মিথ্যা কথা কইতেন না। তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ডু। তিনিও ওই কলেজের প্রফেসর, ফিলোসফি পড়াতেন। কিন্তু বন্ধু হলে কি হয়, দুজনে হর দম ঝগড়া হতো। কারণ হরিনাথ আর কিছু মানুন না মানুন, ভূত মানতেন। তাছাড়া মহেশবাবু অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ, কেউ তাকে হাসতে দেখেনি। আর হরিনাথ ছিলেন আমোদে লোক, কথায় কথায় ঠাট্টা করে বন্ধুকে উদ্ব্যস্ত করতেন। তবু মোটের উপর তাদের পরস্পরের প্রতি খুব একটা টান ছিল। তখন রাজনীতি চর্চার এত রেওয়াজ ছিল না, আর ভদ্রলোকের ছেলের অন্য চিন্তাও এমন চমৎকার হয়নি। দু একটা পাস করতে পারলে যেমন তেমন চাকরি জুটে যেত। লোকের তাই উঁচু দরের বিষয়ে আলোচনা করবার সময় ছিল। ছোকরারা চিন্তা করতো বউ ভালোবাসে কি ভালোবাসে না। যাদের সে সন্দেহ মিটে গেছে তারা মাথা ঘামাত ভগবান আছেন কি নেই। একদিন কলেজে কাজ ছিল না। অধ্যাপকেরা সকলে মিলে গল্প করছিলেন। গল্পের আরম্ভ জানি হোক, মহেশ আর হরিনাথ কথাটা টেনে নিয়ে ভূতি আর ভগবানে হাজির করতেন। কারণ এই নিয়ে তর্ক করাই তাদের অভ্যাস। এই দিনও তাই হয়েছিল। আলোচনা শুরু হয় ঝি চাকরের মাইনে নিয়ে। কলেজের পণ্ডিত দীনবন্ধু বাচস্পতি মশাই দুঃখ করছিলেন। ছোট লোকের লোভ এত বেড়ে গেছে যে আর পেরে ওঠা যায় না। মহেশবাবু বললেন, লোভ সকলেরই বেড়েছে, আর বাড়াই উচিত, নইলে মনুষ্যত্বের বিকাশ হবে কিসে? পণ্ডিত মশাই উত্তর দিলেন, লোভে পাপ, পাপে মৃত্যু। মহেশবাবু পাল্টা জবাব দিলেন, লোভ ত্যাগ করলেও মৃত্যুকে ঠেকানো যায় না। তর্কটা তেমন জুৎসই হচ্ছে না দেখে হরিনাথ বাবু একটু উস্কে দেওয়ার জন্য বললেন, আমাদের মতন লোকের লোভ হওয়া উচিত মৃত্যুর পর। মাইনে তো পাই মোটে 1,200, তাতে ইহকালের কটা শখই বা মিটবে। তাই তো পরকালের আশায় বসে আছি, আত্মা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে। দীনবন্ধু পণ্ডিত বললেন, কে বললে তুমি স্বর্গে যাবে? আর স্বর্গে তুমি জানোই বা কি? সমস্তই জানি পণ্ডিত মশাই। খাসা জায়গা, না গরম না ঠান্ডা। মন্দাকিনী কুলুকুলু বইছে, তার ধারে পারিজাতের ঝোপ। সবুজ মাঠের মধ্যিখানে কল্পতরু গাছে আঙুর, বেদানা, আম, রসগোল্লা, কাটলেট, সব রকম ফলই আছে।
ছেড়ো আর খাও। জনকতক ছোকরা দেবদূত গোলাপি উড়নি গায়ে দিয়ে সুধার বোতল সাজিয়ে বসে রয়েছে, চাইলেই ফটাফট খুলে দেবে। ওই হোতা কুঞ্জবনে ঝাঁকে ঝাঁকে অপ্সরা ঘুরে বেড়াচ্ছে। দুদণ্ড রসালাপ পর কেউ কিচ্ছু বলবে না। যত খুশি নাচ দেখ, গান শোন, আর কালো আইতি চাও তো নারদমুনির আস্তানায় যাও। মহেশবাবু বললেন, সমস্ত গাঁজা, পরলোক, আত্মা, ভূত, ভগবান কিছুই নেই। ক্ষমতা থাকে প্রমাণ করো। তর্ক জমে উঠল। প্রফেসররা কেউ এক পক্ষে কেউ অপর পক্ষে দাঁড়ালেন। পণ্ডিত মশাই দারুণ অবজ্ঞায় ঠোঁট উল্টে বসে রইলেন। বৃদ্ধ প্রিন্সিপাল যদু সান্ডেল রফা করে বললেন, ভূতের তেমন দরকার দেখি না, কিন্তু আত্মা আর ভগবান বাদ দিলে চলে না। মহেশ মিত্তির বললেন, কেউ নেই, আমি 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি। হরিনাথ কুণ্ডু মহা উৎসাহে বন্ধুর পিঠ চাপড়ে বললেন, লেগে যাও। তারপর মহেশবাবু ফুলস্ক্যাপ কাগজ আর পেন্সিল নিয়ে একটি বিরাট অঙ্ক করতে লেগে গেলেন। ঈশ্বর, আত্মা আর ভূত, এই 3 রাশি নিয়ে একটি জটিল অঙ্ক। তার গতি বোঝে কার সাধ্য। বিস্তার, যোগ, বিয়োগ, গুণ ভাগ করে হাতে সুরের মতন বড় বড় চিহ্ন টেনে অবশেষে সমাধান করলেন। ঈশ্বর ইজ ইকুয়াল টু 0, আত্মা ইজ ইকুয়াল টু ভূত, ভূত ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 0। বাচস্পতি বললেন, বড্ড উন্মাদ। মহেশ বাবু বললেন, উন্মাদ বললেই হয় না, এ হলো গিয়ে দোস্তুর মতো ইন্টিগ্রাল ক্যালকুলাস। সাধ্য থাকে তো আমার অঙ্কের ভুল বার করুন। হরিনাথ বললেন, অঙ্ক টঙ্ক আমার আসে না। বাচস্পতি মশাই যদি ভগবান দেখার ভান নেন তো আমি মহেশকে ভূত দেখাতে পারি। বাচস্পতি বললেন, আমার বই গেছে। মহেশ বাবু বললেন, বেশ তো হরিনাথ, তুমি ভূতই দেখাও না, একটার প্রমাণ পেলে আর সমস্ত মেনে নিতে রাজি আছি। হরিনাথ বলল, আচ্ছা, আসছে হপ্তায় শিব চতুর্দশী পড়েছে। সেদিন তুমি আমার সঙ্গে রাত 12টায় মানিকতলায় নতুন খালের ধারে চলো। পষ্টাপষ্টি ভূত দেখিয়ে দেবো, কিন্তু যদি কোনো বিপদ ঘটে তো আমাকে দুষতে পারবে না। যদি দেখাতে না পারো? আমার নাক কান কেটে দিও। প্রিন্সিপাল যদু সান্ডেল বললেন, কাটাকাটির দরকার কি, সত্যের নির্ণয় হলেই হলো। শিব চতুর্দশী রাত্রে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল। রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছে আরো অন্ধকার করেছে। সমস্ত নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যাচ্ছে। হোঁচট খেতে খেতে দুজনে নতুন খালের ধারে পৌঁছলেন। বছর 2 আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল, এখনো তার গোটা কত খুঁটি দাঁড়িয়ে আছে। মহেশ মিত্তির ছেড়েছিল অবিশ্বাসী সাহসী লোক, কিন্তু তারও গা ছমছম করতে লাগলো। হরিনাথ সারা রাস্তা কেবল ভূতের কথাই করেছেন। তারা দেখতে কেমন, মেজাজ কেমন, কি খায় কি পরে। দেবতারা হচ্ছেন উদার প্রকৃতি দিলদরিয়া, কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার করেন না। কিন্তু অপদেবতারা পদবিতে খাটো বলে তাদের আত্মসম্মান বোধ বড়ই উগ্র। না মানলে ঘাট ধরে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করেন। এইসব কথা। হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল, যেন কোনো অশরীরী বিড়াল তার পলাতকা প্রণয়িনীকে আকুল আহ্বান করছে। একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কুচকুচে কালো মূর্তি 2 হাত তুলে সামনে দাঁড়িয়ে আছে, আর তার পিছনে একটু দূরে ওই রকম আরো 2টো। হরিনাথ বাবু থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, রাম রাম সীতারাম। ও মহেশ, দেখছো কি? তুমিও বলো না। আর একটু হলেই মহেশবাবু রাম নাম উচ্চারণ করে ফেলতেন,
কিন্তু তার কনসেন্স বাধা দিয়ে বলল, একটু সবুর করো, যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখো তখন না হয় রাম নাম করা যাবে। এরা একটা পাকুড় গাছের নিচে ছিলেন। হঠাৎ ওপর থেকে খানিকটা কাদা গোলা জল মহেশের মাথায় এসে পড়ল। তখন সামনের সেই কালো মূর্তিটা নাকি সুরে বলল, মহেশবাবু, আপনি কি ভূত মানেন না? এ সময় বুদ্ধিমান ব্যক্তিমাত্রই বলে থাকেন, আগে হ্যাঁ মানি বই কি, কিন্তু মহেশ মিত্রের বিয়ার আলো হঠাৎ তার কেমন একটা খেয়াল হলো। ধা করে এগিয়ে গিয়ে বুধের কাঁধ খামচে ধরে জিজ্ঞাসা করলেন, কোন ক্লাস? ভূত থতমত খেয়ে জবাব দিল, সেকেন্ড ইয়ার স্যার। রোল নাম্বার কত? ভূত কারণ নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করল। বলি স্যার। হরিনাথের মুখে রাম রাম ভিন্ন কথা নেই। পিছনের দুটো ভূত অদৃশ্য হয়ে গেল। পাকুড় গাছে যে ছিল সে টুপ করে নেমে এসে পালিয়ে গেল। তখন বেগতিক থেকে সামনের ভূতটি ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে চো দৌড় মারল। মহেশ মিত্রের হরিনাথের পিঠে একটা প্রচন্ড কিল মেরে পড়লেন। চোর। হরিনাথ পাল্টা কিল মেরে পড়লেন। আহম্মক। নিজের পিঠে হাত বুলোতে বুলোতে দুই বন্ধু বাড়ি হলেন। আসল ভূত যারা আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বলল, আজই রজনীতে হয়নি সময়। পরের দিন কলেজে হুলস্থুল বেঁধে গেল। সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন, অত্যন্ত শেমফুল। দুজন নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি। হরিনাথ, তোমার লজ্জা নেই? হরিনাথ বাবু ঘাড় চুলকে বললেন, আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল, মহেশকে রিফর্ম করার জন্য। যদি একটু করেই থাকি তাতে দোষটা কি? হাজার হোক আমার বন্ধু তো। মহেশ বাবু গর্জন করে বললেন, কে তোমার বন্ধু? প্রিন্সিপাল বললেন, মহেশ, তুমি চুপ করো। যাই হোক, কলেজের ছেলেদের এর ভেতরে জড়ানো একেবারেই অমার্জনীয় অপরাধ। হরিনাথ, তুমি বাড়ি যাও, তোমায় সাসপেন্ড করলুম। আর মহেশ, তোমাকেও সাবধান করে দিচ্ছি, আমার কলেজে ভুতুরে তর্ক তুলতে পারবে না। মহেশ বাবু উত্তর দিলেন, সে প্রতিশ্রুতি দেওয়া শক্ত। সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত। তবে তোমাকেও সাসপেন্ড করলুম। অন্যান্য অধ্যাপকেরা চুপ করে সমস্ত শুনছিলেন। তারা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না, কারণ সকলেই জানতেন যে তাদের কর্তার রাগ বেশি দিন থাকে না। মহেশবাবু তার বাসায় ফিরে এলেন। হরিনাথের উপর প্রচণ্ড রাগ। হতভাগে একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চায় জুয়োচুরির দ্বারা, সে আবার ফিলসফি পড়ায়। এমন অপ্রত্যাশিত আঘাত মহেশ কখনো পাননি। মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্য উপায় খোঁজে। কেউ কাঁদে, কেউ তর্জন গর্জন করে, কেউ কবিতা লেখে। একটা তুচ্ছ কৌচকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে ঘা লেগেছিল তাই প্রকাশ করবার জন্য তিনি হঠাৎ দুছত্র শ্লোক রচনা করে ফেলেন। মা নিষাদ প্রতিষ্ঠাং তম ইত্যাদি। তারপর সাতকাণ্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝা নামাতে পেরেছিলেন। আমাদের মহেশ মিত্র চিরকাল নীরস অঙ্কশাস্ত্রে চর্চা করে এসেছেন। কাব্যের কিছুই জানতেন না, কিন্তু আজ তারও মনে সাহস একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগলো। তিনি আর বেগ সামলাতে পারলেন না। কলেজের পোশাক না ছেড়েই বড় একখানা অ্যালজেব্রা খুলে তার প্রথম পাতায় লিখলেন, হরিনাথ কুণ্ডু খাই তার মুন্ডু। কবিতাটি লিখে বারবার ডাইনে বায়ে ঘাড় বেঁকিয়ে দেখে আদিকবি বাল্মীকির মতন ভাবলেন, হ্যাঁ উত্তম হয়েছে। কিন্তু একটা খটকা বাঁধল।
গন্ডর সঙ্গে মন্ডর মিল আবহমান কাল থেকে চলে আসছে। এতে মহেশের কৃতিত্ব কোথায়? কালিদাসই হন আর রবীন্দ্রনাথই হন, গন্ডর সঙ্গে মন্ডু মেলাতেই হবে। এ হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। মহেশ একটু ভেবে ফেল লিখলেন। কুন্ডু হরিনাথ মুন্ডু করি পাত। হ্যাঁ, এইবার মৌলিক রচনা বলা যেতে পারে। মহেশের মনটা একটু শান্ত হলো, কিন্তু কাব্য সরস্বতী যদি একবার কাঁধে ভর করেন তবে সহজে নামতে চান। মহেশবাবু আরও লিখতে লাগলেন। হরিনাথ ওরে, হবি তুই মোরে নরকের পোকা অতিশয় বোকা। ওহো, নরকই নেই তার আবার পোকা। মহেশবাবু স্থির করলেন কাব্যে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন। তাতে মাইকেল রবীন্দ্রনাথ কাউকেই রেহাই দেবেন না। তারপর তার কবিতার শেষের 4 লাইন কেটে দিয়ে ফের লিখলেন। ওরে হরিনাথ তোরে করি কাত পিঠে মারি চড়। এমন সময় মহেশের চাকরটা এসে বলল, বাবু, চা হবে কি দিয়ে? দুধ তো ছিঁড়ে গেছে। মহেশ বাবু অন্যমনস্ক হয়ে বললেন, সেলাই করে নে, পিঠে মারি চড়, মুখে বুঝি খড়, জেলে দেশলাই আগুন লাগাই। কিন্তু আবার এক আপত্তি, হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে না। অনর্থাৎ খানিকটা জান্তব পদার্থ বরবাদ হবে। বরং তার চাইতে হরিনাথ ওরে, পোড়াবো না তোরে, নিয়ে যাব ধাপা, দেব মাটি চাপা, সার হয়ে যাবি ঢেঁড়স ফলাবি। মহেশ বাবু আরো অনেক লাইন রচনা করেছিলেন, তা আমার মনে নাই। কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তার হৃদয়টা বেশ হালকা হলো। তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন। 3 দিন যেতে না যেতে প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন। তারা আবার নিজের নিজের কাজে বহাল হলেন, কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল। সহকর্মীরা মিলনের অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। হরিনাথ বরং একটু সন্ধির আগ্রহ দেখিয়েছিল, কিন্তু মহেশ একেবারে পাথরের মতো শক্ত হয়ে রইলেন। কিছুদিন পরে মহেশ বাবুর খেয়াল হলো, প্রেত তত্ত্ব সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয়। এর অনুকূল প্রমাণ কে কি দিয়েছেন তাও জানা উচিত। তিনি দেশি বিলাতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন, কিন্তু তাতে তার অবিশ্বাস আরো প্রবল হলো। প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই, কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি দেখেছেন। বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই, কারণ জন্তুর বাগানে গেলেই দেখা যায়। ভূত যদি থাকেই তবে খাঁচায় পুড়ে দেখে না বাপু, তা নয় শুধু ধাপ্পাবাজি। প্রেত তত্ত্ব চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন। শেষটায় এমন হলো যে ভূতের গোষ্ঠীকে গালাগাল না দিয়ে তিনি জলগ্রহণ পর্যন্ত করতেন না। পরে পরে মহেশের মাথা গরম হয়ে উঠল। রাত্রে ঘুমায় না, কেবল স্বপ্ন দেখেন ভূতে তাকে ভ্যাংচাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলে নিজের উপরও তার রাগ হতে লাগলো। ডাক্তার বলল, পড়াশোনা বন্ধ করুন, বিশেষ করে ওই ভুতুড়ে বইগুলো যা মানেন না তার চর্চা করেন কেন? কিন্তু ওইসব বই পড়া মহেশের এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। পড়লেই রাগ হয়, আর সেই রাগেতেই তার সুখ। অবশেষে মহেশ মৃত্যুর কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন। দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগলো, কিন্তু রোগটা ঠিক নির্ণয় হলো না। সহকর্মীরা প্রায়ই এসে তার খবর নিতেন। হরিনাথও একদিন এসেছিলেন, কিন্তু মহেশ তার মুখও দর্শন করলেন না। 7-8 মাস কেটে গেল। শীতকাল, রাত 10টা।
হরিনাথ বাবু সবার উদ্যোগ করছেন, এমন সময় মহেশের চাকর এসে খবর দিল যে তার বাবু ডেকে পাঠিয়েছেন, অবস্থা বড় খারাপ। হরিনাথ তখনই হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন। মহেশের আর দেরি নেই, মৃত্যুর ভয়ও নেই। বললেন, হরিনাথ তোমায় ক্ষমা করলুম, কিন্তু ভেবো না যে আমার মত কিছুমাত্র বদলেছে। এই রইল আমার উইল, তোমাকেই অছিন যুক্ত করেছি। আমার পৈতৃক 10,000 টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করেছি। তার সুদ থেকে প্রতি বছর একটা পুরস্কার দেওয়া হবে। যে ছাত্র ভূতের অনস্যতত্ত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে সে ওই পুরস্কার পাবে। আর দেখো, খবরদার শ্রাদ্ধ টাদ্ধ করো না, ফুলের মালা, চন্দন কাঠ, ঘি এসব দিও না, একদম বাজে খরচ। তবে হ্যাঁ, 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো। 1.5 সের গন্ধক আর 5 সের সোডা আনানো আছে, তাও দিতে পারো। চটপট কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, চললুম তাহলে। রাত প্রায় 11:30। মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই, থাকলেও বোধ হয় তারা আসতো না। বড়দিনের বন্ধ, কলেজের সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছেন। হরিনাথ মহা বিপদে পড়লেন। মহেশবাবুর চাকরকে বললেন পাড়ার কয়েকজনকে ডেকে আনতে। অনেকক্ষণ পরে দুজন মাতব্বর প্রতিবেশী এলেন। ঘরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে বললেন, চুপ করে বসে আছেন যে বড়, সংস্কারের ব্যবস্থা কি করলেন? আমি একলা মানুষ, আপনাদের ওপরেই ভরসা। ওই বেলাল্লা হতবাগাটার লাশ আমরা বইব, ইয়ার কি পেয়েছেন নাকি? এই কথা বলেই তারা সরে পড়লেন। হরিনাথের তখন মনে পড়ল বড় রাস্তার মোড়ে একটা মাঠ কোটায় সাইনবোর্ড দেখেছেন, বৈতরণী সমিতি, ভদ্র মহোদয়গণের দিবারাত্র সস্তায় সৎকার। চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেলেন হরিনাথ বাবু। অনেক চেষ্টায় সমিতি থেকে 3 জন লোক জোগাড় হলো। 15 টাকা পারিশ্রমিক, আর শীতের ওষুধ বাবদ 80। সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তার 3 সঙ্গী খাট কাঁধে নিয়ে রাত 2:30টার সময় নিমতলায় রওনা হলেন। অমাবস্যার রাত্রে, তার উপর আবার কুয়াশা। হরিনাথের দল কর্নওয়ালের ট্রেন দিয়ে চললেন। দেশের আলো মিটমিট করছে, পথে জনমানবও নেই। কাঁধের বোঝা ক্রমেই ভারী বোধ হতে লাগল। হরিনাথ হাঁপিয়ে পড়লেন। বৈতরণী সমিতির সর্দার ত্রিলোচন পাকরাশি বুঝিয়ে দিলেন, এমন হয়েই থাকে, মানুষ মরে গেলে তার উপর জননী বসুন্ধরার টান বাড়ে। হরিনাথ একলা নয়, তার সঙ্গীরা সকলেই সেই শীতে গলদঘর্ম হয়ে উঠল। খাট নামিয়ে খানিক জিরিয়ে আবার যাত্রা করবে। কিন্তু মহেশ মিত্রের ভার ক্রমশই বাড়ছে, পার এগোয় না। পাকরাশি বললেন, ফের হয়েছে মশাই, কিন্তু এমন জগদ্দল মরা কখনো কাঁধে করেনি। দেহটা তো শুকনো, লোহা খেতেন বুঝি? 15 টাকায় হবে না মশাই, আরো 5 টাকা চাই। হরিনাথ তাতেই রাজি, কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে 2 পা গিয়ে আবার ঘাট নামাতে হলো। হরিনাথ ফুটপাতে এড়িয়ে পড়লেন। বৈতরণী 3 জন হাঁপাতে হাঁপাতে তামাক টানতে লাগলো। অটবার উপক্রম করছেন, এমন সময় হরিনাথের নজর পড়ল কুয়াশার ভেতর দিয়ে একটা আবছায়া তাদের দিকে এগিয়ে আসছে। কাছে এলে দেখলেন কালো রেপার মুড়ি দিয়ে একটা লোক। লোকটি বলল, আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি, বলেন তো আমি কাঁদ দিই? হরিনাথ ভক্ততার খাতিরে 2-1বার আপত্তি জানালেন, কিন্তু শেষটায় রাজি হলেন। লোকটি কোন জাত তা জিজ্ঞাসা করলেন না, কারণ মহেশ মিত্রের অফিসে চিরকাল সমদর্শ।
এখন তার কথাই নেই। তাছাড়া যে লোক উপযাচক হয়ে শ্মশান যাত্রার সঙ্গী হয় সে তো বান্ধব বটেই। ত্রিলোচন পাকরাশি বললেন, কব দিতে চাও দাও, কিন্তু বখরা পাবে না, তা বলে রাখছি। আগন্তুক বললে, এমা বখরা চাই না। এবার আর হরিনাথকে কাঁদ দিতে হলো না। তার জায়গায় নতুন লোকটি দাঁড়ালো। আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হলো, কিন্তু কিছুক্ষণ পরে যে আর পা চলে না। ফের ঘাট নামিয়ে বিশ্রাম। পাকরাশি বললেন, 20 টাকার কাজ নয় বাবু, এই হলো মোষের গাড়ির বোঝা, আরো 5 টাকা চাই। এমন সময় আবার একজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকটির মতন কালো র্যাপার পরে। এও ঘাট বইতে প্রস্তুত। হরিনাথ দ্বিরুক্তি না করে তার সাহায্য নিলেন। এবার পাকরাশি রেহাই পেলেন। ঘাট চলেছে আরেকটু জোরে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি। মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে। তার দেহে কিছু ঢোকেনি তো। ঘাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগলো। কে বলে শহুরের লোক স্বার্থপর। আবার একজন সহায় এসে হাজির, সেই কালো র্যাপার গায়ে। হরিনাথের ভাববার অবসর নেই। বললেন, চল চল। আবার যাত্রা, আরো একটু জোরে। তারপর ফের ঘাট নামতে হলো। এই যে চতুর্থ বাহক এসে হাজির, সেই কালো র্যাপার। এরা কি মহেশকে বইবার জন্যই এই 3 প্রহর রাতে পথে বেরিয়েছে? হরিনাথের আশ্চর্য হবার শক্তি নেই। বললেন, ওঠাও খাট, চল জলদি। 4 জন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলেছে। পিছনে হরিনাথ আর বৈতরণী সমিতির 3 জন। এবার গতি বাড়ছে, খাট হনহন করে চলছে। হরিনাথ তার সঙ্গীদেরও ছুটতে হলো। আরে এত তাড়াতাড়ি কেন, একটু আস্তে চল। কেই বা কথা শোনে। ছোট ছোট। আরে কোথায় নিয়ে যাচ্ছ? থাম থাম থাম। বর্ডিং স্ট্রিট ছাড়িয়ে গেল যে। লোকগুলো কি শুনতে পায় না? ওহে পাকরাশি, থামাও না ওদের। কোথায় পাকরাশি? তিনি বিচক্ষণ লোক, ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছেন। মহেশের খাট তখন তীব্র বেগে ছুটছে। হরিনাথ পাগলের মতন পিছু পিছু দৌড়াচ্ছেন। কর্নওয়ালি স্ট্রিট, গোলদিঘি, বউবাজারের মোড় সব পার হয়ে গেল। কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠেছে। এই পথের কি শেষ নেই? রাস্তা কি উপরে উঠেছে না নিচে নেমেছে? এ কি আলো না অন্ধকার? দূরে ও কি দেখা যাচ্ছে? সমুদ্রের ঢেউ নাকি চোখের ভুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করে চলেছেন। থাম থাম। ও কি, খাটের ওপর উঠে বসেছে কে? মহেশ? মহেশ তো? কি ভয়ানক! দাঁড়িয়েছে, ছুটন্ত খাটের ওপর খাড়া হয়ে দাঁড়িয়েছে। পিছন ফিরে লোকচরের ভঙ্গিতে হাত নেড়ে কি বলছে? দূর দূরান্তর থেকে মহেশের গলার আওয়াজ এলো। হরিনাথ, 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 ও হরিনাথ, ও হরিনাথ, ও হরিনাথ, ওহে, হরিনাথ, 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 হরিনাথ। কি কি? এই যে আমি। ও হরিনাথ, আছে, আছে, সব আছে, সব সত্যি। মহেশের খাট অগোচর হয়ে গেল। তখনও তার ক্ষীণ কণ্ঠস্বর কিন্তু শোনা যাচ্ছে। আছে, 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 আছে। হরিনাথ সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়লেন। পরদিন সকালে ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে কোর্টে চালান দিলে। তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করে। বংশলোচন বাবু জিজ্ঞাসা করলেন, গয়ায় পিণ্ডি দেওয়া হয়েছিল কি? শুধু গয়ায় পিণ্ডি দাদন খায়ে পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। পিণ্ডি ছিটকে ফিরে এলো। তার মানে? তার মানে মহেশ পিণ্ডি নিলেন না, কিংবা তাকে নিতে দিলে না। আশ্চর্য,
গণেশ মিত্রের টাকাটা? সেটা ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে, কিন্তু কাজ কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রেরই আর সাহস নাই। এখন সেই টাকা সুদে আসলে প্রায় 25,000 হয়েছে। একবার সেনেটে প্রস্তাব ওঠে টাকাটা প্রত্ন বিভাগের জন্য খরচ হোক, কিন্তু ছাদের উপর এমন দুবদাব শব্দ শুরু হলো যে সবাই ভয়ে পালালেন। সেই থেকে মহেশ ফান্ডের নাম আর কেউ করে না।